আপনাকে একটা জিনিস বলে, ওনার কোনো কথাকে বিশ্বাস করা দরকার। আপনি বিশ্বাস করছেন তো মরছেন। রাষ্ট্রপতি এই যে বলেন, সে তো তার শপথই ভঙ্গ করলো হোয়াটসঅ্যাপে দিয়ে। হোয়াটসঅ্যাপে একটা দেশে বাইরে একটা রাষ্ট্রপতি এইভাবে ইন্টারভিউ দিতে পারে? সরকারকে শক্ত হইতে হবে ভাই। এই মাজা ভাঙ্গা সরকার দিয়া উনি কেমনি করে ইলেকশন করবেন এটা আমি বুঝি না। এই সরকারের যে নেচার হওয়ার কথা ছিল, যে ফোর্স হওয়ার কথা ছিল, প্রতিটা ক্ষেত্রে এই সরকার সেই ব্যর্থতা। ভারত 15 বছরে যেভাবে পেয়ে এসছে, আপনি একতরফা যদি আপনাকে পেতেই থাকেন, তখন আপনার জিহ্বা অনেক বড় হয়ে যাবে। এবং সেই জিহ্বা ছোট করার জন্য হাদির মতো আমাদের সবাইকে যেন আর রক্ত দিতে না হয়, সেটা এই সরকারকে বুঝতে হবে। স্বাগত জানাচ্ছি বলা না বলা অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানে আজকের অতিথি রাজনৈতিক বিশ্লেষক, আলোচক, সাংবাদিক জনাব মাসুদ কামাল। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব ASM শাহরিয়ার কবির, ব্যারিস্টার। আমি আলোচকবৃন্দের কাছে জানতে চাই যে একটা নির্বাচন তফসিল ঘোষণার পরপরই বৃহস্পতিবার থেকে ঠিক শুক্রবার 2 দিনে তিনটি ঘটনা মানুষের কাছে বেশ আলোচনার বিষয়। তো আমি প্রথমে মাসুদ কামাল আপনাকে দিয়ে শুরু করতে চাই যে শরীফুল ওসমান হাদির যে ঘটনাটি ঘটলো এবং সাথে সাথে আমরা এক সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কাউকে দায়ী করছে, কারো কারো ছবি চলে আসছে প্রকাশ্য মোটরসাইকেলে যে ছেলেটি ছিল সেই ছেলেটি আবার আরেকটা ঠিক কিছুক্ষণ আগে তার সাথেই জনসভায় ছিল, এরকম দেখা গেছে। সে বর্তমানে নিষিদ্ধ কার্যক্রমের তালিকায় রয়েছে, যে ছাত্র সংগঠন ছাত্রলীগের একজন নেতা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে এসেছে। আবার কেউ কেউ দায়ী করেছে যে সাদিক কায়েমের সাথেও তার ছবি দেখা গেছে, শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, তাকেও অনেকে ট্রল করছে। আসলে আপনার কাছে সব মিলিয়ে কি মনে হয়, একটা নতুন অস্থিরতার দিকে আমরা এগোলাম? হত্যার জন্যই তো চেষ্টা করা হয়েছে, মাথায় গুলি করছে। দুটো চলন্ত যান, হাদি রিক্সায় ছিলেন আর ওরা বাইকে চলে গুলি করেছেন। ব্যাপারটা তো সহজ না, একদম মাথায় গুলি লাগানো, এরা খুব এক্সপার্ট হ্যান্ড না আমার কাছে মনে হয়। আমি চট করে কোনো একটা মন্তব্য করতে চাই না, এই কারণে কি, যখন আমার মন্তব্য যদি পুরো তদন্তের মধ্যে মানুষের মনে, তদন্তকে নিয়ে মানুষের মনে একটা ধারণা ছড়িয়ে দেয়, যে ধারণা আসলে সত্য নয়, হতে পারে। মানুষ তো যার যার মতো করে যার যার চিন্তা থেকে ধারণা করে। এই ধারণাগুলো আসলে মানে তদন্ত কাজের জন্য আমি মনে করি অনেক সময় বাধারও তৈরি করে। আমাদের পুলিশের উপর আমার ভরসা আছে। ভরসা আছে এই কারণে, দেখেন কয়েকদিন আগে মোহাম্মদপুরে মা ও মেয়ের একটা হত্যা হলো না? সেখানে যে কাজের মেয়েটা ছিল, সে তার নিজের নাম দেয়নি, তার চেহারা কেউ দেখে নাই, তারপরেও তো 2 দিনের মাথায় গুণ তাকে প্রত্যন্ত এলাকা থেকে ধরে নিয়ে আসলো পুলিশ। তা আমার এই আস্থাটা আছে, আমাদের পুলিশ যদি চায় তাহলে ধরতে পারবে। এবং সেই আস্থা থেকে আমি এটাও মনে করি এই ছেলেকে ধরা সম্ভব। ধরলে আপনি অনেক কিছু পেয়ে যাবেন। এখন ধরার পর হয়তো বোঝা যাবে। এর আগে রাজনীতি খুঁজাটা আমি মনে করি শোভন না। শোভন না এই কারণে, যেটা আপনি কাকে ধরবেন, কাকে বলবেন, কে করতে পারে, কে করতে পারে না, এগুলো অনেক কিছু। অপরাধ বিজ্ঞানে না একটা কথা আছে, সে কথা আমরা যেটা বুঝি, উনি আইনজীবী না, আরও ভালো বুঝবেন। সে কথাটা হলো গিয়ে যে যখন কোনো অপরাধ ঘটে, প্রথমে তাকাবেন এই ঘটনার জন্য বেনিফিশিয়ারি কে, এই ঘটনাটা ঘটার ফলে লাভ হলো কার। এটা কিন্তু সন্দেহের প্রথম তালিকায় তারা থাকে। কাজেই আমি যেভাবে বললাম, হয়তো এর চেয়েও গভীরভাবে, এর চেয়েও ম্যাটিকুলাসলি হয়তো বা যারা নাকি তদন্ত আছেন তারা এটা বের করতে পারবেন। জুলাইয়ের আন্দোলনের যে মুখগুলি ছিল সামনে, যে কটা মুখের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল এবং অনেকের সঙ্গে তো আমি বিভিন্ন টক শোতেও বসেছি, আমার কাছে ওসমান হাদিকে মনে হইতো যে খুব সিনসিয়ার টাইপের একটা ছেলে, এবং ওর চিন্তা ভাবনা, ও যেটা বিশ্বাস করতো সেটাই বলতো, এবং যখন বলতো খুব উচ্চকিত ভঙ্গিতেই বলতো। যে কোনো মানে এই ধরনের যে একজন লোকের সঙ্গে আপনার মতবিরোধ হতে পারে, সেই মতবিরোধ তার সঙ্গে তর্ক করবেন, তার সঙ্গে আপনি যুক্তি দিয়ে কথা বলবেন, কিন্তু তাকে যে সরিয়ে ফেলার যে প্রবণতাটা, গায়ে হাত তোলাটা, এটা না কোনো সভ্যতা নয়। খুবই আনফর্চুনেট, এত বছর পরে আমাদের দেশটা মানে অসভ্যতার দিকে যাচ্ছে, এটা আমি এটা বুঝতে পারি না। গত 15 বছর যখন শেখ হাসিনার শাসন করতেন দেশ, তখন আমরা অনেক কিছু দেখতাম, হেলমেট বাহিনী দেখতাম, অমুক দেখতাম, তমুক দেখতাম। তাদেরকে তো আমরা সরিয়েছি, এগুলো পছন্দ করি নেই বলেই তো সরাইছি। নতুন যারা আসছে তাদের কাছ থেকে তো আমরা
একটা আইনের শাসন আশা করেছি, এবং সে আশা আমাদের একবারের জন্য মনে হয়নি যে সে আশাটা পূরণ হতে যাচ্ছে। তো এটা ঠিক না, এটা উচিত না আমি মনে করি। এবং যাই হোক, থামিয়ে দেওয়া হয়েছে তার সেই পদচারণা, এবং এরকম হত্যাকাণ্ডের চেষ্টা বা হত্যার চেষ্টা দেখেছি আমরা, সেগুলো প্রত্যেকটা সে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতেই দেখেছি আমরা, এবং বিচারবোধ সব কিছুর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে এসেছে। আপনার কাছে কি মনে হয়, অন্তত এই হত্যা প্রচেষ্টাটি কি, যেটি মাসুদ কামাল বললেন যে মোহাম্মদপুরের একটা কাজের বুয়াকে যেভাবে 2 দিনের মধ্যে ধরা হয়েছে, এবং এই যে এইবার দায় চাপানো হবে না, বা এই বিষয়ে আপনি কতটুকু আশাবাদী? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভির সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আপনারা যারা আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। একটু আগে ভাই বললেন লাভ কার, আর মোহাম্মদপুরের ওই ঘটনার সাথে হাদির ঘটনা আকাশ জমিন পার্থক্য। সো মোহাম্মদপুরে ওটাকে নিয়ে আসতে চাই না। শোনেন, ভারত বিরোধিতা করবেন, আওয়ামী লীগের বিরোধিতা করবেন, আপনি হত্যাযজ্ঞের শিকার হবেন। দেখেন, আমার ছবি দিয়ে পুরস্কার ঘোষণা করা হয়েছে, এবং কি লেখছে, গণশত্রু হত্যা জায়েজ, স্বাধীনতার প্রশ্নে আপোষহীন লড়াই যখন 90 রাজাকার উত্থান হয়, তখন 71-এর লেগাসি বহন করা গেরিলাদের দ্বারা 90 রাজাকারের বধ কর্তব্য হয়ে দাঁড়ায়। এই যে ফান্ডামেন্টালিজম, এই ফান্ডামেন্টালিজমই হচ্ছে আওয়ামী লীগের একমাত্র পুঁজি। যারা আওয়ামী লীগের বয়ান দিতে চায়, যারা বলতে চায় হাসিনা আওয়ামী লীগের কিছু নির্দোষ লোক আছে, এই মিথ্যাচার থেকে বের হয়ে আসতে হবে। আজকে অনেকের মুখে বাড়ায়, যখন আওয়ামী লীগের বিষয়ে কথা আসে তখন ওটা তদন্তাধীন হয়, আর যখন অন্য বিষয় হয় তখন আমরা খুব সুন্দর কথা বলতে পারি। শোনেন, আপনাকে কিছু উদাহরণ দিই। এটা বিজয়ের মাস বলি, বারবার বলি। তো মেজর এম এ জলিল একটা বই লিখছিল, অরক্ষিত স্বাধীনতা পরায়ণতা, ভাই নিশ্চয় পড়ছে। এই বইয়ের 63 নম্বর পাতায়, স্বাধীনতা হলো 16ই ডিসেম্বর। ভারত, আবার বলতেছি, ভারত 31শে ডিসেম্বর তাকে অ্যারেস্ট করছিলেন। কি জন্য অ্যারেস্ট করছিলেন? উনি প্রতিবাদ করছিলেন যে ভারত যেভাবে আমাদের স্বাধীনতাকে কুক্ষিগত করতে চাচ্ছে, তার প্রতিবাদ করায় একজন সেক্টর কমান্ডারকে অ্যারেস্ট করছেন 71 সালের কত 31শে ডিসেম্বর। সিরাজ শিকদার কোথায় এ ভাষণ যে দেয়, সেই দলের তখন থেকে জানা উচিত হাসিনার কি ছিল। হাসিনা ক্ষমতায় এসে প্রথম কাজটা আওয়ামী লীগ কী করছে, 57 জন আর্মি অফিসারকে মেরে ফেলছে, দিয়ে মানুষের মুখ স্তব্ধ করতে চাইছে। হাদিদের মুখ কোদে স্তব্ধ করা যায় না। হাদিরা বারবার পুনর্জন্ম হয়। হাদিরা পুনর্জন্ম হয় বলেই শেখ হাসিনার মতো নরপিচাস, আওয়ামী লীগের মতো নরপিচাসদের এই বাংলার মাটি থেকে উচ্ছেদ সম্পন্ন হয়। হাদিরা বারবার জন্মগ্রহণ করে বলেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা জোর গলায় বলতে পারি। এবং আপনাকে একটু দাঁড়ায় দিন, শোনেন, 7ই নভেম্বর ছিল প্রথম এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কি একটা গণ উদ্ভুত্থান। এবং সেই উদ্ভুত্থান কারা ছিল? মুক্তিযোদ্ধারাই ছিল। সিপাহী জনতার যে, সে তো মুক্তিযোদ্ধারাই ছিল, সে তো আর মোস্তাক এর সরকারের কেউ ছিল না। তাহলে মুক্তিযোদ্ধারাই সেদিন প্রকৃত মুক্তিযোদ্ধা কবে আসবে দেশে? যখন এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা মুখ খুলতে পারবো। এবং হাদির কাজটা কি, হাদির অপরাধটা কি? ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা তো তার অপরাধ, তার কোনো অপরাধ নাই। তাই না সন্ত্রাসের মধ্যে জড়িত, না চাঁদাবাজের মধ্যে জড়িত, না কারো জমি নিয়ে কিছু করছে, কারো মেয়ে দিয়ে তুলে গেছে, কিছু না। একটা আদর্শ। তার মানে ভারত কোনো দিন এদেশের যে প্রকৃত আদর্শটা কি? আমার মুক্তিযুদ্ধ আমার স্বাধীনতা আমার স্বাধীনতা হিসাবে আমরা বাংলাদেশটাকে কি করব, গড়ে তুলব। এই গড়ে তোলাটাই তো ভারত কখনো চায় না। ভারত চায় আমাদেরকে করদ্রাষ্ট্র করতে, আর হাদিরা আমাদের জন্মই হয়েছে এই করদ্রাষ্ট্রের বিরোধিতা করতে। আর যারা আজকে আওয়ামী লীগের পুনর্বাসনের কথা বলে, যারা আজকে আওয়ামী লীগের সময় ইনিয়ে বিনিয়ে কথা বলে, তাদেরকে জাতির পক্ষ থেকে ধিক্কার দেওয়া উচিত। কারণ হাদিদেরকে, এক হাদিকে মেরে বা এক শাহরিয়ারকে মেরে এই আন্দোলনকে কি করা যাবে না, কোনোদিন বিশেষ করে আপনার কাছে আমি যেটা জানতে চেয়েছিলাম, আপনি যেটা বললেন আমি ঠিক তারই একটা প্রশ্ন করি আপনাকে। হ্যাঁ, যে হাদি ভারত বিরোধী কথা বলেছে, হাদি কিন্তু একই সাথে যদি আমি বলি আমেরিকার বিরুদ্ধেও কথা বলেছে। আপনি তার বক্তব্য দেখেন, হাদিকে যদি আপনি দেখেন, একই সাথে বাংলাদেশের রাজনীতিতে তিনি বিএনপি এবং জামাতকেও ছেড়ে কথা বলেননি, তিনি একই বিষয়ে কথা বলেছেন। তো এখন বিষয়টা হচ্ছে যে, এটা আমার কথা হচ্ছে যে হাদি যতগুলো বিষয়ে তিনি কথা বলতেন, তিনি আমাদের এই সাম্রাজ্যবাদী, তিনি যে পুঁজিবাদী সমাজ, সেটার বিরুদ্ধে হাদি কথা বলতো। হাদি একটা কথা বলতো যে, যা কেউ যদি তাকে ময়লা পানি ফেলতে চায় বলে দেন, কিন্তু আমি তারপর আপনার দোয়াটা নিয়ে আসবো। তার মানে কি? এবং সে একটা কথা বলছে যে আমি শত্রুর সাথে ইনসাফ করতে চাই, তার প্রত্যেকটা বক্তব্যের মধ্যে ছিল। তো
তো সেই জায়গায় আমি আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি শুধু কেন মনে করছেন যে হাদি ভারত বিরোধী কথা বলেছে বলে বা ভারত বিরোধী কথা বললেই এরকম একটা অবস্থা হতে পারে? আপনাকে একটা জিনিস বলি, মার্কিন সাম্রাজ্যবাদের যে কথা বলতেছে, হাদির ন্যারেটিভসগুলো, হাদির যে কথাগুলো, কারণ হাদিকে তো সেই 36শে জুলাই থেকে তো আমরা একসাথে আসি, দেখতেছি, কথাবার্তা বলতেছি, ওর সাথে মাঝে মাঝে ফোনে কথা হতো। আচ্ছা, ভারতীয় আধিপত্যবাদের কথা এই কারণে বললাম, সকাল থেকে ওই পর্যন্ত 10টা ইন্ডিয়ান নাম্বার থেকে আমার ফোনে ফোন আসছে। হাদির নাম্বারে একই জিনিসটাই হয়েছে। আচ্ছা। হাদির কাছে কল রেকর্ড আছে, দেখেন 3 দিন আগে হাদি কি বলছে, ইন্ডিয়া থেকে ফোন দিয়ে তাকে কি করছে যে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলা। আমরা তো ভারতের বিরুদ্ধে, মানে কি একটা জিনিস দেখেন ন্যারেটিভটা কিভাবে তৈরি করা হচ্ছে। 71 মানে কি ভারত বিরোধিতা করা, মানে 71 নিয়ে কথা বলা। আওয়ামী লীগ নিয়ে সমালোচনা করা মানে কি আমি মুক্তিযুদ্ধকে ধারণ করি না, আমি রাজাকার হয়ে গেলাম। স্বাধীনতা এবং আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধ, এই 3টা পার্টকে এবং এই ভারতীয় আধিপত্যবাদকে মুক্তিযুদ্ধের মধ্যে যে মিশানা, এই যে কুমতলবটা, এই কুমতলবটা কেন, কুমতলবটা কেন? যখন শেখ মুজিবের মধ্যে কিছু বলবে তখন আপনার জীবন কোন রাজনৈতিক দল বলেন তো? যে আমি আপনাকে থামায় দিই, যে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তো সবাই বলছে, কমিউনিস্ট পার্টির লোকেরা বলেনি, মনি সিংরা বলেনি কোনদিন? আপনি দেখছেন সিআই এজেন্ট এসে কাউকে মেরে ফেলছে? ডক্টর মিলনরা বলেনি? সেই সাথে কিন্তু সিআইএ কিন্তু সারা দুনিয়াতে না, আপনি একটা উদাহরণ দেন যে বাংলাদেশের ইতিহাসে, বা আপনি একটা জিনিস বলেন, এই যে এই বইয়ের কথা বললাম, আরো বইগুলো আছে, আমাদের দেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করছে ইন্ডিয়া, আমাদের বুদ্ধিজীবীদের সিআইএ হত্যা করেনি ভাই। আর আজকে যে কথা বললাম, যেখানে আমি উদাহরণ দিলাম, দেখালাম, গত 3 দিন ধরে কার কার জীবনে হুমকি আসছে, কেন হুমকি আসছে, ভারত থেকে কেন নাম্বারগুলো আসতেছে? আজকে যে ছেলেটার ছবি দেখলেন, না না, যে একটা ছেলে, না একটা ছেলের ছবি দেখতেছেন, সে কোন দলের? তাহলে সেই ছেলেটা অ্যারেস্ট হয়েছিল, তাকে বের হলো কিভাবে, তাকে আবার ছাড়লো কিভাবে? লিঙ্গটা দেখেন, ছাত্র উপদেষ্টা পদত্যাগ করতেছে, তফসিল ঘোষণা হচ্ছে, এই শীত নিদ্রা থেকে প্রেসিডেন্ট হঠাৎ করে কি তার এত বড় হঠাৎ সাহস হলো, তাকে রয়টার্সে কিভাবে সাক্ষাৎকার দিতে দিল? কারণ সারা দেশের মানুষ বলতেছে তো সে আওয়ামী লীগের প্রেতাত্মাই প্রেসিডেন্ট। এই প্রেসিডেন্টকে রাখা হয়েছে কেন? আপনি যেভাবে বললেন যে 71 মানেই ভারত বিরোধিতা নয়, বা ভারত বিরোধিতা মানে 71 নয়, আপনি যেমনটি বলছেন যে সেই দলের যে প্রধান তিনি বলেন সিরাজ শিকদার কোথায়। আমার একটা প্রশ্ন, এটাও তো আরেকটা ইতিহাসের অংশ আছে, এগুলো আপনারা কেন বলেন না যে যখন শেখ মুজিবুর রহমান লন্ডন থেকে আসলেন, তিনি আসার পরে তিনি ভারতীয় প্রধানমন্ত্রীকে তিনি বলেছিলেন ভারতীয় ফোর্স বাংলাদেশ থেকে কবে যাবে? এটাও তো সত্য ইতিহাসের অংশ। এবং যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এখনও জাপানে আমেরিকান সৈন্য অবস্থান করছে, এখনও রাশিয়ার অনেক সৈন্য সেখানে অবস্থান করছে, ইতিহাসের যার যে অংশ সেইটুকু তো আপনি অস্বীকার করবেন না। সাথে আমি আরেকটু যোগ করি, বলেন, বাংলাদেশ জামাত ইসলামের আমির এই কয়েকদিন আগে একটা বক্তৃতায় তিনি বলেছেন, তিনি বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনের শেখ মুজিবুর রহমানকে অবিসংবাদিত নেতা হিসেবে বলেছেন। আমি তার নিজে বক্তব্যটা শুনেছি। আবার আমরাই যখন বলি, সেই অংশগুলো কেন প্রকাশ করি না, এটা নিয়ে আপনার কাছে আসবো। তার আগে আমি মাসুদ কামাল ভাই আপনার কাছে জিজ্ঞেস করছিলাম, একটার পর একটা দৃশ্যপট ঘটতে থাকে যখন সে দেশের টলটলায়, মানে একটা তো হচ্ছে প্রশাসনের অবস্থা যেই অবস্থায় দাঁড়িয়েছে, কেবল একটি হত্যাকাণ্ডই পুরো দেশবাসী, হত্যাকাণ্ডের চেষ্টা পুরো দেশবাসীকে নাড়িয়ে দিয়েছে। গতকাল দুপুরের পর থেকে মানুষের আসলে এক ধরনের আতঙ্ক। ঠিক নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে, সামনে দিনগুলো আপনি কীরকম প্রত্যাশা করছেন? দেখেন, আসলে প্রত্যাশা আমি সবসময় ভালোটাই করি, কারণ আমরা যদি দেশে কোনো অস্থিরতা হয় সেটা তো আমাকেও স্পর্শ করে, তখন তো আমার জীবন অস্থির হবে, তাই না? পুরো একটা ঘর যদি নড়তে থাকে, যখন ভূমিকম্প যখন হবে, আপনি এটা আশা করতে পারবেন না যে আপনি চেয়ারটা ঠিক থাকবে, আপনি চেয়ারটাও কিন্তু নড়বে। কাজে এই অস্থিরতা তো আমি অবশ্যই প্রত্যাশা করি না, কিন্তু নমুনা আমার কাছে ভালো ঠেকছে না। নমুনা ভালো ঠেকছে না এই কারণে, যে কথাটা শাহরিয়ার ভাই বললেন যে এই ছেলেটা অ্যারেস্ট হয়েছিল এই আন্দোলনের পরে, অগাস্টের পরে 2 বার নাকি অ্যারেস্ট হয়েছিল শুনছি আমি। এখন তো বলা যাবে না যে সরকার, মানে আওয়ামী লীগ গভর্নমেন্ট তাকে ছেড়ে দিয়ে, তা তো বলা যাবে না। ছেলেটা ছাত্রলীগের একটা কমিটিতে ছিল, কিন্তু দেখেন ছাত্রলীগের একটা গুরুত্বপূর্ণ পদে এসেছিল, গুরুত্বপূর্ণ পদে থাকা সত্ত্বেও তাকে 2 বার জামিন, দ্রুত বেগে তার জামিন হয়ে গেল। আবার তার সঙ্গে সে হাদির সঙ্গে দেখলাম সে বসেও আছে, ইনকলাব কালচার সেক্টর, হাদির সঙ্গে তার ঘনিষ্ঠতাও ছিল। তা হাদি কি জানতো না যে এই ছেলেটা ছাত্রলীগ করতো?
আমি কিন্তু জানি না ব্যাপারটা, আমি মানে আমার প্রশ্ন মনে আপনার মনে নিজের যাচ্ছে মনে এগুলো। প্রশ্ন। সাদিক কায়েমের সঙ্গে তার ছবি ছিল, ঠিক আছে, সাদিক কায়েমের সঙ্গে থাকতে পারে এই কারণে সাদিক কায়েমও তো একসময় ছাত্রলীগের সঙ্গে ছিল, এটা তো সার্জিস গুপ্ত ছিল, অবস্থায় হাসনাতও ছিল, তারাও হ্যাঁ, ছিল। ওরা তো গুপ্ত অবস্থায় ছিল না। সাদিক কায়েম তো শিবিরের নামে ছিল না, না, সে তো ছাত্রলীগের নামে ছিল, ওখানে ফরহাদ ছিল, আর সবাই ছাত্রলীগের সঙ্গে ছিল। তো হয়তো এই ছেলেটাও ছিল কিনা আমি বলতে পারবো না কিছু। তা নাহলে তার সঙ্গে এদের সঙ্গে দুইবার সে কীভাবে মুক্তি পায় এবং দুইবার তার জামিন কিভাবে হয়, এগুলি কিন্তু আমার মনে হয় এটা আমার বলার দরকার নেই। এগুলি আমার মনে হয় মানে এগুলি তদন্ত হবে, এই প্রসঙ্গগুলো কিন্তু আসবে। তারও চেয়ে বড় কথা, সিসি ফুটেজ থেকে যে দেখানো হচ্ছে যে সে পৃথিবীতে যাচ্ছিল, ধারণা করছে ওইগুলি করেছে। যদি ওইগুলি করে তাহলে তার সঙ্গে হাদির সম্পর্কে অত ভালো হয় কীভাবে? হাদির পাশে সে বসেছিল, যে ভিডিও দেখলাম একটা আমি, হাদির পাশে সে বসে আছে। তো এইগুলি না আলোচনা করতে হবে, তদন্ত করতে হবে এবং দেখতে হবে যে এটা কে ঘটালো, কেন ঘটালো। কারণ আমার এটা দেখতে হবে এই কারণে কি, আমি বলি আপনাকে, এই আন্দোলনের সময় অনেক অস্ত্র কিন্তু লুটপাট হয়ে গেছে। তো অস্ত্রগুলি কোথায়? নিশ্চয়ই এগুলি অস্ত্র তো ব্যবহারের জন্য নেয় লোকে, তাই না? যারা লুটপাট করেছে তারা যদি ভদ্রলোকই হতো তাহলে তারা ফেরত দিত, বলছে যে আমরা আন্দোলনের সময় লুট করে নিয়ে আসছি, এগুলো আমরা ফেরত দিয়ে দিলাম। এবং অস্ত্র ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়েছে, উদ্ধারের চেষ্টা করা হয়েছে, তারপরে তো সব উদ্ধার করা যায়নি। সেই অস্ত্রগুলো নিশ্চয়ই একটা ব্যবহারও হতে পারে, এবং সেই অস্ত্রের ব্যবহার মানেই তো একটা সংঘাত, মানেই তো একটা অস্থিরতা। দেখেন, আমরা একটা নির্বাচনের দিকে যাচ্ছি এবং এটা যাওয়া জরুরি, নির্বাচন হওয়াটা জরুরি ভাই, যত কিছু বলেন আপনি। তো এখন যদি নির্বাচনের দিকে আমরা যাই, সেক্ষেত্রে যে এই সমস্ত প্রত্যেকটা ঘটনা কিন্তু নির্বাচনের ক্ষেত্রে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করে। আমরা এতদিন বলতাম, আমি এই যে অনেকবার বলছি তারেক রহমান আসে না কেন, আমি অনেকবার বলছি কিন্তু অনেক জায়গায়। তাই এই যে ঘটনা ঘটলো, কারণ তারেক রহমান যদি বলে যে আমার জীবনের নিরাপত্তা কে দিবে, যদি উনি বললে তো আর মানে 25 তারিখে আসতে চাইতো না, ধরে নিলাম 25 তারিখে আসবেন, যদি উনি বলেন তাহলে কী হবে? একটা অস্থিরতা না, এটা একটা মানুষের মনে একটা শঙ্কা। তো হাদি ও কোনো পলিটিক্যাল পার্টির লিডারও না, কোনো পলিটিক্সও সে করে না, কিন্তু সে একটা আপনার কালচারাল একটা করে অ্যাক্টিভিস্ট বলতে পারেন তাকে আপনি। তো সে তো কারোর জন্য সে এতে করে পাকা থাকে মজা নেই ভাই। এবং সে যে কথাগুলি বলে, এই কথাগুলি সে তো নতুন বলে না, গত 1 বছর ধরে হাদি এই কথাগুলি বলে আসতেছে এবং সে এটা বিশ্বাস করে, বিশ্বাস করে। যদি তার বলার কারণে তাকে হত্যা করা হয়, তাহলে এতদিন নয় কেন? ঠিক নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিনই কেন? মানে টাইমটা তো একটা ফ্যাক্টর। সে তো বরঞ্চ এই নির্বাচন সে করবে ঘোষণা দেওয়ার পর ভোটারের কাছে যায়, অমুক তমুক অনেক কিছু আছে। ওই দিন দেখলাম কোথায় এক জায়গায় সে মানে একজন লোককে একটা ভিডিও দেখলাম, এক ভদ্রলোক দোকানে বসে আছে, তাকে একটা লিফলেট দেওয়ার পরে ভদ্রলোক লিফলেটটা দেখলো না। মানে ওরকমভাবে না দেখলে পরে আমি বিরক্ত হইতাম। হাদি বিরক্ত হয় না কিন্তু, না, অনেকে লিফলেট রেখে চলে যাচ্ছে, কিন্তু সে হাসি মুখে সবাই করতেছে। তার মানেটা কি হচ্ছে? সে কিন্তু হাদির মধ্যে কিছুটা অ্যারোগেন্সি ছিল, কিন্তু আমি ইদানিং তার মধ্যে এটাও দেখি নাই। তো যখন সে মনে করেন, তখন তাকে অ্যাটাক করলো। আপনি কি মাসুদ কামাল মনে করেন যে আসলে নির্বাচনকে অস্থিতিশীল করার জন্য এই ধরনের ঘটনাগুলো ঘটেছে বা আরো ঘটার আশঙ্কা রয়েছে? আরো ঘটবে কিনা বলতে পারবো না। ধরেন আমি বললাম আরো ঘটার আশঙ্কা আছে, ধরা যাক হাইপোথেটিক্যালি কাল পরশু এটা ঘটলো, তখন আমরা বলছি যে আমাদের, আমি যে আসলে জানতে চাইছিলাম সেই অর্থে আমাদের প্রশাসন, পুলিশ। তবে আমি একটা কথা বলি আপনাকে, গত নভেম্বর মাসে হাদি কিন্তু বলেছিল যে তার কাছে 30টা হুমকি আসছে। এই 30টা হুমকির বলার পরে তার মতো একটা লোক, সে তো এলেবেলে লোক না, সে তো রিক্সাওয়ালা ঠেলাওয়ালা না তো রে ভাই, তারা সবাই চিনে জানে, কথা বলতেছে। এরকম একটা গুরুত্বপূর্ণ লোক 30টা হুমকির কথা বললো, সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে? নেয় নাই কেন? টেলিফোনে তো হুমকি আসছে, দেশে বিদেশের। আচ্ছা, বিদেশেগুলি বাদ দিলাম, দেশেগুলো আপনি নিতেন। বাংলাদেশে এখন সিম তোলা তো অত সহজ না ভাই। যার অন্য নামে সিম তুলছেন, কে তুলছে খবর নেন না, চেষ্টা করছেন বিদেশি নাম্বার থেকে আসছে। সব বিদেশি না, দেশি নাম্বারও ছিল অনেকে। বলছে রে ভাই, নিজের স্ট্যাটাস আমি দেখছি যে দেশি বিদেশি। তো এখন বলতো কোনো অ্যাকশন নেয় কেউ? এখন সরকারের মধ্যে যদি ধরেন, আমি কিন্তু যদি আমাকে বলেন যে আপনি দায়ী করবেন কাকে, আমি কিন্তু গভর্নমেন্টকে দায়ী করবো।
এখন গভর্নমেন্ট নিজের দায় থেকে মুক্তি পাওয়ার জন্য গভর্নমেন্টের উচিত হবে প্রকৃত দায়ী ব্যক্তিকে শনাক্ত করা। আমি কিন্তু মানে এখন আমার মতো করে হাইপোথেটিক্যালি অনেকের নাম বলতে পারি। আমি বলতে পারি যে অমুকে করছে, অমুকে এইটা বলছিল, তমুকে এইটা বলছিল, এর থেকে বোঝা যায়। এগুলি বলে কোনো লাভ নাই। আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি, দেখেন বিএনপির আন্দোলনের সময় তখন হাসিনা সরকার ছিল, ওই যে অক্টোবরে একটা আন্দোলন হলো না, 28 অক্টোবরে, সেই আন্দোলনের সময় একজন পুলিশকে কিন্তু মারা হলো। খেয়াল আছে আপনার? পুলিশকে মারা হলো। ঘটনা ঘটার আধা ঘন্টার মধ্যে ওই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী বললেন কি, এটা ছাত্রদলের লোক মারছে। ভাই উনি কি করে জানলেন এটা ছাত্রদল? ওর গায়ে কি লেখা ছিল যে দেখুন আমি ছাত্রদল? লেখা ছিল? লেখা তো ছিল না। উনি বললেন কেন এটা? ওনার বলার কারণটা কি? কারণটা হলো এটা যে উনি এইটা বলার মাধ্যমে পুলিশকে বলে দিলেন যে তুমি ছাত্রদল ছাড়া আর কাউরে ধরো না। হিসাব কিন্তু ভাই খুব ক্লিয়ার। কিন্তু কাজেই যখন আপনি বলে দেন, বলে দিলে কি আগাম বলে দিলে কি হয়, যে বলে দেয় যদি সে পাওয়ারফুল হয় তাহলে কিন্তু ওইদিকে যেতে হয়। এবং ওই 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 ওটা কোনো সমাধান হয়েছে? এটাই আমাদের দুর্ভাগ্য যে এই 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 ধরনের হত্যার চেষ্টা, হত্যাকাণ্ডগুলো আসলে বছরের পর বছর ধামাচাপা পড়ে যায়। তারপরে আমরা শুধু একটা সময় হতাশা ছাড়া আমরা প্রথম কদিন হইচই করি, তার মধ্যে রাজনীতি নিয়ে আসি, নিয়ে এসে এরে তেরে সমানে গালাগালি করি, এটারই বদল চেয়েছিলাম। কিছু হয় না। বেস্ট এসএম সাহেব কবি, আমরা আপনার কাছে আসছি। আপনাকে একটা প্রশ্ন করেছিলাম। কিছু উত্তর আছে কি ইতিহাস বিকৃতি করতে করতে এমন জায়গায় চলে গেছে, যখন আপনি বললেন যে শেখ সাহেব বাংলাদেশ আসার আগে দিল্লিতে নামছে এবং নেমে ইন্দিরা গান্ধীকে বলছে যে কবে সৈন্য ফেরত নেবেন। ইতিহাস তা বলে না। ইতিহাস বলে সেপ্টেম্বর মাসে 1971 সালে 7 দফা চুক্তি হয়েছিল ইন্ডিয়ার সাথে, এবং 7 দফা চুক্তির প্রথম কথাই ছিল ইন্ডিয়ার আন্ডারে একটা সেনাবাহিনী থাকবে, আমাদের কোনো সেনাবাহিনী থাকতে পারবে না, রক্ষী বাহিনী যেটা প্যারামিলিশিয়া, সে প্যারামিলিশিয়া থাকবে, যুদ্ধের যে ব্যয়ভার সেটা পাকিস্তানের কাছ থেকে ইন্ডিয়া নিবে, আমাদের ব্যবসা বাণিজ্য যে কোনো চুক্তি করতে গেলে কি করতে হবে, ইন্ডিয়ার সম্মতি লাগবে, পররাষ্ট্রনীতি ইন্ডিয়া ঠিক করে দিবে সেইটার। এখন এই যে 7 দফার পরে কি করলেন দেখেন, ডেটটা দেখেন, 19 মার্চ 1972, যদি সৈন্য চলে যাওয়ার আগ মুহূর্তে 25 বছর মেয়াদে আপনি একটা চুক্তি করলেন, যেটাকে এই 7 দফাকে এই 25 বছর মেয়াদী চুক্তির মধ্যে ঢুকালেন। তারপরে ইন্ডিয়া আপনার কাছ থেকে কি করে নিয়ে গেছে, সৈন্য নিয়ে গেছে। এবার আপনাকে আর একটা জিনিস বলি, সারা জাতির সামনে বলি, কিন্তু আপনি তো এটাকে বলবেন যে 9 মাসের একটা যুদ্ধ আগে শেষ করতে দেন। 9 মাসের যুদ্ধ যারা করলাম, আমাদের সেক্টর কমান্ডাররা, মেজর জিয়া থেকে শুরু করে জলিল সাহেব, আমি তো বললাম যারা আছে, আমরা তো স্বাধীনতা যুদ্ধ করছি এই দেশের বাঙালিরা রে ভাই। আপনি এই জিনিসটাই বাংলাদেশিরা আমরা যে 9 মাস যুদ্ধ করলাম, এই যুদ্ধটাকে কেন আপনি ইন্ডিয়ার যুদ্ধ বলছেন? না, এটা আমরা ইন্ডিয়ার যুদ্ধ বলছি না। আপনি ইন্ডিয়া তো তাই বলতেছে, ইন্ডিয়া তাই বলতে দেবে। এই দুইটা চুক্তি কি জন্য চলে? আমি আপনাকে এই ডিবেটটা আমরা নিশ্চয়ই আরেকদিন করব আপনার সাথে। আরেকটা জিনিস বলে, আপনি যে কথা বলছেন শেখ সাহেব ওখানে বললো আর সৈন্য চলে গেল, তা আপনি তো দাসত্বের চুক্তি করেছেন না, চুক্তি। এবং আরেকটা জিনিস জানেন, যারা আর্মিতে আছেন, আমার শ্বশুর আর্মিতে ছিলেন, রক্ষী বাহিনীর মধ্যে 30% ছিল ইন্ডিয়ান সৈন্য। এই রক্ষী বাহিনী 75 সাল পর্যন্ত 30% ছিল ইন্ডিয়ান সৈন্য। যেদিন এই আমাদের এই 36 আগস্ট হয়, সেই কেন কোন প্লেনে করে কেন ইন্ডিয়ান সৈন্যরা এখান থেকে চলে গেল? তার মানে ইন্ডিয়ান সৈন্য এই 15 বছর হাসিনার সময় ওই দেশে ছিল। এই কথা বলেন না, আপনারা তো বলতেছেন। আমাদের সত্যিকার অর্থ বলে যে আপনি আজকে যে তথ্য দেন, সরকার কেন এটা বলছেন? আগে আপনাকে একটা জিনিস বলি, শেখ সাহেবের, বঙ্গবন্ধু বলেন, শেখ সাহেবের তার অবদান নাই কথা কিন্তু বলা হচ্ছে না। আপনি আবার একটা জিনিস বোঝেন, সবসময় সবাই ভেবে নিচ্ছে একটা মানুষের দুইটা কয়েনের এপি টুপির দুটার মূল্যায়ন করতে হবে করে। কারণ 72 থেকে 75 সাল তো সে আগে ছিল বিরোধী দলের নেতা, মানুষ তাকে বেছে নিছে। সেই স্বাধীনতা যুদ্ধের ধরে নেন 7 তারিখে যদি সে স্বাধীনতা যুদ্ধের ডাকি দিত, যেমন আপনি এটা বললে কি অসুবিধা, সেই সময় তিনি যে বক্তৃতা দিচ্ছেন 7ই মার্চে, ওই সময় ওইভাবে বক্তৃতা দেওয়ার লোক ছিল না ভাই। এটাও যেমন সত্য কথা, সাথে সাথে উনি জয় পাকিস্তান বলছেন। ডেফিনেটলি আপনার বক্তব্যের পরে আসমরব বলেছেন যে আমি জীবিত আছি, এই বক্তব্যটা দেন। আমি আপনাকে দেখাই দিই, বদরুদ্দিন ওমর আমাদের এই যে ঢাকার মেয়র ছিল, আমি আপনাকে এখনই বাজার এখন বল যেই মঞ্চে শারীর ভাই, যেই মঞ্চে ওই মেয়র তো খোকা সাহেবও ছিল। না না, খোকা ভাই এটা বলে নাই, এখনই দেখাচ্ছি। আসম আব্দুর রবরা যে কথা বললেন, এই জন্য আমি আগে এটা বাজার শুনে দেখাই, তারপর আপনি আপনার মাধ্যমে সারা দেশের মানুষ দেখুক যে আমি যে কথাটা বলছেন খোকা সাহেব আপনি বললেন, বলেননি, রবের কথাটাও আছে,
আমার কাছে দুইটা জিনিস রবের কথাটাকে আপনি শুনেছেন? আসিফ রবের তিনি কি বলেছেন? তিনি কি বলছেন? তিনি বলছেন জয় পাকিস্তান, এই ধরনের কোনো কথা এবার বলেন নাই। আপনাকে বলি অরিজিনাল রেকর্ডটা আপনি সরালেন কেন? অরিজিনাল রেকর্ডটা যে বাংলাদেশ বেতার যে রেকর্ড করেছে সেই বেতারে রেকর্ডও নাই। না না, এবার ভালো কথা, আপনি আপনার কথা যদি আমি ধরে নিই যে উনি জয় পাকিস্তান বলেননি, তাহলে উনি জয় বাংলা বললেন ও স্বাধীনতা ঘোষণা দিলেন। তাহলে উনি 25 তারিখ পর্যন্ত এই ভুট্টোর সাথে ইয়াহিয়ার সাথে সেভারাল মিটিংস করলেন কেন? এইখানে এটা তার দ্বিচারিতা না? আমি যদি স্বাধীনতা ঘোষণা দিয়ে যে কথাটা বলেছেন যে কেন করেছে ঠিক ওই মুহূর্তের পরিস্থিতি আমরা কেউ জানি না। না না, কেন জানবেন না আপনি? আমি তো কারো জন্ম না। হ্যাঁ, আচ্ছা যাই হোক, ইতিহাস নিয়ে আপনার সাথে আমিও কথা বলতে চাই। আপনি যদি 71-এর যার যে অবদান সেটাকে আমরা অস্বীকার করি, তাহলে আমাদের করার কিছু নাই, অস্তিত্বকে অস্বীকার করা। না না, ওটা তো আমার প্রথম স্বাধীনতা। আমরা 90-এর অভ্যুত্থানকে যদি ছোট করে দেখি, এই কোনটাকে যখন যে সময়ে যে আন্দোলন এসেছে প্রত্যেকটাই সেই সময়ের জন্য সময়োপযোগী। অবশ্যই যে 71 নিয়ে যে বিকৃতি করা হয়েছে সেই বিকৃতিটা করছে আওয়ামী লীগ, এবং যেটা এই কামাল ভাই এখানে হঠাৎ করে আমরা হাদি নিয়ে কথা বলছি কিনা, আপনি হয়তো গোড়াতে যেতে হবে। গোড়াটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কেন আমরা কথা বলতেছি, ওনারা এই জায়গাগুলোকে কেন স্পষ্ট করেনি। আজ পর্যন্ত স্বাধীনতা নিয়ে কেন বিতর্ক থাকবে? স্বাধীনতার এই যে আপনি যে কথা বললেন, এটা তো আমরা সবাই বলতেছি রে ভাই। মৌলানা ভাসানীর যেমন অবদান আছে সেটা কি অস্বীকার করা যাবে? যাবে না। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিচ্ছে, এটা কি অস্বীকার করা যাবে? যাবে না। আপনি শেখ মুজিবুর রহমানের যে অবদান আছে সেটা কি অস্বীকার করবেন? না। সোহরাওয়ার্দী, শেরে বাংলা, কারো তো আপনি, কিন্তু আপনি সবাইকে বাদ দিয়ে খালি শেখ সাহেব করতেছেন কেন? এটা একটা জিনিস। তাহলে এই জায়গাতে হচ্ছে ইতিহাসের বিকৃতিটা। দ্বিতীয়, আপনি যে কথা বলেন যে শেখ সাহেব ওখানে বলে আসছে সৈন্য, এটা চরম সত্য কথা। সৈন্য ফিরে গেছে, এটা অবশ্যই আওয়ামী লীগের অ্যাচিভমেন্ট। সেটা মার্চ মাসে যাক আর 72 সালে যাক, কিন্তু কথা হলো সৈন্যটা যেভাবে ফিরে গেছে, তারপরে দেশটা যেভাবে চালাইছে শেখ সাহেব, সেই কথাগুলো কিন্তু ইতিহাসে আনতে হবে। শাসক হিসেবে তার ভুল ত্রুটি আছে, এটা তো ভুল অস্বীকার ত্রুটি করেন না। না। সে শাসক হিসাবে আমার কনস্টিটিউশন থেকে শুরু করে সবকিছু এই দেশটাকে ভারতের করদ্রাষ্ট্রে পরিণত করলো, এটা তো আমাকে স্বীকার করতে হবে। 72 থেকে 75 তো ভারতের করদ্রাষ্ট্র হলো। আমি আলোচনাকে ঢুকতে চাচ্ছিলাম না, তারপর আপনাকে একটু বলি। তিনি যদি ভারতের করাতেই চলে যেয়ে থাকেন, তাহলে আপনি চিন্তা করেন যে 1 বছর পার হতে না হতেই তিনি কিন্তু লাহোরে গিয়েছেন। 74 সালে গেছে 2 বছর, একটা দেশের স্মৃতি, একটা 9 মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের পরে তিনি গেছেন। মিস্টার ভুট্টো তাকে সেখানে সুন্দরভাবে রিসিভ করেছেন, সেখানে আলাপচারিতা হয়েছে। এই যে দুইটা মানে শেখ মুজিব যদি একান্ত ভারতের অনুগত হয়ে থাকে, তাহলে পাকিস্তানে তিনি যেতেন আপনার মনে হয়? আমার মনে হয় কি শাহরিকুল ভাই, প্রত্যেকটা ঘটনার পরম্পরায় যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের আলোচনা এগোবে না। আমি আপনার সাথে আলোচনা এই প্রসঙ্গটা আমি কথা দিচ্ছি, আমার ইচ্ছা আছে আপনার সাথে একটা ডিবেট করা। কথা যেটা সত্য সেটাকে মেনে নিতে হবে। যে আপনি যেটা বললেন আমার সংবিধানের মধ্যে ইসলাম শব্দটা নাই কেন, বিসমিল্লাহ নাই কেন, কোথায় থেকে ইম্পোর্টেড হলো? ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র, এটা তো আমাদের ম্যান্ডেটে ছিল না। ঠিক আছে, আমরা এটার বিরুদ্ধে বললে আজকে আপনার জীবন হুমকি স্বরূপ। আপনাকে এই জায়গাতে নিয়ে আসতে চাচ্ছিলাম। আমরা আজকে যখনই এই কথাগুলো বলতেছি তখন আপনার জীবন কেন হুমকি স্বরূপ হবে? কেন মত প্রকাশের স্বাধীনতা থাকবে না? অবশ্যই কেন হাদিদের রক্ত দিতে হবে? সেটার জন্য মাসুদ কামাল ভাই বলছে যে যখন এরকম অবস্থা দাঁড়ায়, যেমন আপনি বলেছেন বা হাদি বলেছে, সরকারের উচিত ছিল এগুলোকে দেখা। এবং না, সরকারটা কার? এই সরকার তো আমাদের সরকারের উচিত। আজকে দেখেন, আপনি একটু আগে বললেন না, নির্বাচনটা বানচাল করতে পারলে সবচেয়ে সুবিধার কার? ইন্ডিয়ার এবং আওয়ামী লীগের। এটা আপনি এই দেশে অস্থিতিশীল করার জন্য গত 18 মাসে যে চেষ্টাটা হয়েছে, সে চেষ্টাটাকে কে করছে? আপনি একটা জিনিস কিভাবে আপনি বলতেছেন যে আজকে আওয়ামী লীগ এই দেশের স্থিতিশীলতা কখনো চাইবে? একটু আগে বললেন, আমি আপনাকে নাম্বার দেখাচ্ছি, রোমিং করে নিয়ে গেছে গ্রামীণের নাম্বার। এই দেশটা যাই ইন্ডিয়ার থেকে ফোন করতে কথা বলতেছে, এবং যখন আমি এটা পাঠালাম সিকিউরিটি অ্যানালিসিসে, দ্যাট কল ইজ কামিং রোমিং হয়ে বাংলাদেশের যে নাম্বার, তাহলে তার মানেটা কি? আচ্ছা, আমি সেটাই বলছি যে তারপরে সরকারকে উদ্যোগ নিতে হবে। এটা ইন্টারন্যাশনালি যদি সরকার কি বাড়ি বাড়ি যে ইয়া করবে? না, তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। না, আওয়ামী লীগ নিষিদ্ধ করেছেন না, আওয়ামী লীগকে তো সাসপেন্ড করছে। সেটা তার মধ্যে তো আপনারা আবার বয়ান দিচ্ছেন যে ভালো আওয়ামী লীগ, খারাপ আওয়ামী লীগ। বয়ানটা কিন্তু আমরা একটা জিনিস আপনি যখন খেয়াল করবেন, মাসুদ কামাল ভাই বা যারাই বলছেন কথাটা, এই জায়গায় আমি আপনাকে খুব প্রোটেস্ট করছি। সবার একটা কথা হচ্ছে যে দেশে যদি 1 কোটি থেকে 1.5 কোটি 2 কোটি এরকম লোক থাকে, তাহলে ওদেরকে কি আমরা, ওনারা যেটা বলছেন বা যাদের কথা, তাদেরকে মেরে ফেলবে? না, তারা ভুল স্বীকার করে যে এত বড় বিভেদ তৈরি করা যাবে না। বিভেদ না, আপনি বলেন যে একটা লোক উত্তপ্ত হয়ে
মাপ চেয়ে ফেরত আসছে আপনার এরকম। যে ঘটনাগুলোর বিচার প্রক্রিয়া চলছে, বিচার চলছে, আপনি কি দেখেছেন এই বিচারের বিরুদ্ধে মাসুদ কামাল, আনিস আলমগীররা তার বিরুদ্ধাচরণ করেছে? তাহলে আপনি বলতে আনিস পারছেন। আলমগীর আমার সাথে ইয়া করে বলছে যে হ্যাঁ, বলেছে। হোয়াট হি মিন, এটা ক্যাঙ্গারু কোর্টে উনি যেটা বলে দেন, তাহলে এটা উনি আদালতে এটা উনি শোনেন, ইয়ে হবেন। এখানে ইয়া বলেননি, বিএনপি দিয়া বলেননি, তাকে ফজলুর দেখানো রহমান সাহেব হয়নি, বলছে উনি তো ক্ষমা তাহলে চেয়ে বিতর্কিত করার চেষ্টা করছেন, করেছে। পান্না সাহেব করেনি, কিন্তু তাহলে ultimately তো এটা পারেনি, দুই রকম হবে পেরেছে। না। না আলটিমেট ফাঁসি হয়েছে শেখ হাসিনার। সেটা তো শেখ হাসিনাকে আনতে হবে। তাহলে মানে কি আপনি যে বিচার কার্যকর হওয়ার আগ পর্যন্ত আপনি বলতে পারেন যে এটাকে আচ্ছা, ইয়া করেন? আমরা একটু সেকেন্ড পার্টে ঢুকতে চাই। মাহমুদ ভাই, আমি একটু রয়টার্সের ইন্টারভিউটা নিয়ে কথা বলতে চাই যে এটা কেমন একটা, মানে আমার নিজের কাছে একদম সাধারণ নাগরিক হিসেবে আমি জিজ্ঞেস করতে চাই। সেদিন আমি রয়টার্সে আমাদের রাষ্ট্রপতি যে হোয়াটসঅ্যাপে তিনি একটা ইন্টারভিউ দিলেন, মানে এইটা কি বিশ্বাস করতে হবে যে এই সময়ে তিনি ঘর থেকে বেরোতে পারেন না, তিনি কাউকে কিছু বলতে পারেন না, তাকে সবাই মিলে আটকে রেখেছে, তিনি এ কারণে অপমানিত বোধ করছেন? যদি তার এরকম মনে হতো তাহলে তিনি রিজাইন দিতে, তার মানে কি তাকে মেরে ফেলবে? মানে এইটা কি ধরনের? উনি বললেন উনি অপমানিত বোধ করেছেন, কিন্তু আমি যদি বলি যে উনি আমার রাষ্ট্রকে অপমান করলেন। অপমান কে কারে করছে বলা বড় কঠিন। আমি আপনাকে দুটো কথা বলি। দেখেন, শাহাবুদ্দিন সাহেব উনি দেশের রাষ্ট্রপতি, তাকে খুবই হাস্যকরভাবে তাকে বানানো হয়েছে। যখন শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতি বানায়, আসলে এটা কিন্তু শেখ হাসিনা বানানো কথা না, বানানো কথা হলো সংসদ সদস্যদের। শেখ হাসিনা সংসদটাকে এতটাই একটা সার্কাস বানিয়ে রাখছিল যে ওখানে সে যা বলতো ওইটাই হইতো। মানে উপরে আল্লাহ, নিচে শেখ হাসিনা, মাঝখানে আর কেউ নাই। তো এখন উনি এটা সার্কাসের মতো বানিয়ে রাখছে। সেই সার্কাসে উনি আরেকটা সার্কাসের পুতুল এনে খাড়া করেছে, হয়ে গেছে। রাষ্ট্রপতি হওয়ার আগের দিন পর্যন্ত উনি জানতেন উনি রাষ্ট্রপতি হবেন? জানতেন না। আওয়ামী লীগের কোনো লিডার কেউ জানতো রাষ্ট্রপতি উনি হবেন? কেউ জানতো না। শেখ হাসিনা চাইছে, তারে বানাইছে। যখন তাকে বানিয়ে ফেলাইছে তখন তো ভাই সে রাষ্ট্রপতি। তখন যদি আপনি রাষ্ট্রপতিকে অপমান করেন তাহলে পুরো রাষ্ট্রকে অপমান করা হয়। এটা সিস্টেম, আপনাকে সিস্টেম। এখন আপনি যদি পারেন তাকে সহায় দেন। আপনি তো অনেক কিছু সহায়ছেন না ভাই, আন্দোলন হয়েছে, বিপ্লব হয়েছে, যাই হয়েছে হয়েছে। আপনি শেখ হাসিনাকে সহায় দিয়েছেন, যে তাকে বানাইছে তাকেই সহায় দিয়েছেন আপনি। সেই পলাইছে তো ভাই। অনেকে বলে পলাইছি বলে আওয়ামী লীগ অনেকে মন খারাপ করে, না উনি পলাই নাই। পলাই নাতে কি হয়েছে? উনি কেউ চ্যাংদুলাকে নিয়ে গেছে। এখন উনি রাষ্ট্রপতি যেভাবেই হোক, ওনার যোগ্যতা আছে কি নাই, ওনার কি ভূমিকা, সব কিছুর উপরে কথা হলো উনি রাষ্ট্রপতি। এবং এই গণ অভ্যুত্থানের পর যারা এসেছেন, এখন যারা উপদেষ্টা মণ্ডলী আছেন এবং যারা ছাত্ররা আছেন, সবাই মিলে আছেন, তারা কিন্তু ওনাকে রাষ্ট্রপতি মেনেছেন। মেনে নিয়ে ওনার কাছে শপথও নিয়েছেন, শপথ উনি পড়িয়েছেন। এবং আপনার মনে আছে কিনা যায় না, শপথ পাওয়ানোর সময় আমি এটা, মানে আপনি যদি টিভিতে দেখে থাকেন, তখন ওই যে প্রথমে একটা ভূমিকা দেন একজন, তিনি কিন্তু বলেছেন রাষ্ট্রপতি ওনাদেরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। বলে নাই কিন্তু শাহাবুদ্দিন আহমেদ নিয়োগ দিয়েছেন, রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছেন। তাহলে ওনাকে আপনার রাষ্ট্রপতি মেনেছেন। আপনারা যদি শুরুতে না মানতেন অন্য কথা ছিল, মেনে যখন তাকে আপনারা যদি নানাভাবে অপমান করেন, এটা ঠিক না। এতে কি হয় জানেন? এতে আপনি নিজেরাই অপমানিত হন। কিভাবে অপমান হলো সেটা উনি যে কথাগুলি বলেছেন, কয়েকটা পয়েন্ট এখানে আছে কিন্তু খুব জরুরি পয়েন্ট। যেমন ধরেন, রাষ্ট্রপতির কিন্তু একটা প্রেস উইং থাকে, এই প্রেস উইংটা নাই এখন। কেন নাই? থাকবে না কেন? তারা কেউ যায় না ওখানে। রাষ্ট্রপতি একজন ক্যামেরাম্যান থাকে, নাই এখন। যখন বিএনপি চলে গেল, ধরেন আপনার 96 সালে, আওয়ামী লীগ এসে কিন্তু বিএনপি রাষ্ট্রপতিকে পেয়েছে। আবার যখন আওয়ামী লীগ চলে গেল 2001 সালে, তখন কিন্তু বিএনপি এসে কিন্তু আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে পেয়েছে। তো তার তো প্রতিদ্বন্দ্বী দল, কিন্তু তারা কি রাষ্ট্রপতিকে অপমান করেছে? কয়নি তো। রাষ্ট্রপতির যার যা কাজ, তার তো কাজই কয়েকটা মাত্র। আপনারা কেন ওগুলি যদি আপনি অসম্মান করেন, তাহলে তো আপনি নিজে অসম্মানিত হন। আমি সেই কথাগুলি বলছি যে দেখেন, আমাদের এখানে রাষ্ট্রপতির একটা কনভেনশন আছে কিন্তু, যে সরকার প্রধান যখন বিদেশ থেকে আসেন, এসে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, রাষ্ট্রপতিকে ইনফর্ম করেন। ইউনূস সাহেব এতবার বিদেশ গেছেন, একবারও যাননি তার কাছে। তো তার কাছে যেহেতু যদি আপনার অপমান বোধ হয়, যদি তাকে আপনি অবমূল্যায়ন করেছেন, তাহলে তার কাছে শপথ নিলেন কেন? না নিতেন। তাহলে তার কাছে আপনার সিদ্ধান্ত নিয়ে তার কাছে পাঠান কেন সিগনেচারের জন্য? উনি সিগনেচার করার পরে তো অধ্যাদেশটা হয়। উনি সিগনেচার না করলে তো অধ্যাদেশ হবে না।
তো পাঠান কেন? তো আমার কথাটা হলো কি, যে ধরেন রাষ্ট্রপতির ছবি একদিনে সমস্ত দূতাবাস থেকে আপনি রাষ্ট্রপতির ছবি নামায় আনছেন, তো সারা দুনিয়াতেই এটা তো একটা কনভেনশনের মতো, এটাতে তেমন কিছু যায় আসে না। ছবি উঠাইলেই কি আর নামাইলেই কি, ব্যক্তি তো একটাই, কিন্তু এটা তো একটা কনভেনশনের মতো, যে এটা এমন একটা দূতাবাস, এমন একটা রাষ্ট্রের দূতাবাস, যে রাষ্ট্রের দূতাবাস তার রাষ্ট্রপতিকে মানে ছবি যদি না থাকতো এক কথা ছিল, যে আমরা রাখি না, কিন্তু আপনি রাখছেন, রেখে আবার নামাইছেন কেন? হঠাৎ করে মনে হয়েছে আপনি নামাই দিলেন। এটা মালয়েশিয়া উনি গেছিলেন মাঝখানে, যে হয়তো দেখছেন ছবি দেখে মেজাজ খারাপ হয়েছে, নামাই দিচ্ছেন। তো এই না নামালে যদি আপনি আগের থেকে না রাখতেন ঠিক আছিল। এটা হলো রাষ্ট্রপতি একটা চিঠি লিখছে, আমরা ওটাও দেখছি, যে উনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটা চিঠি লিখছে যে আমাকে এই অপমান করা হচ্ছে কেন। সেই চিঠি অনুযায়ী আপনি কোনো ব্যবস্থা নিয়েছেন? নেন নাই। তো এগুলো যদি হয়, এখন দেখেন উনি যদি রাষ্ট্রপতি না হতেন তাহলে কি ওনার এই ইন্টারভিউ রয়টার্স নিত না? তো পাবনা শাহাবুদ্দিন আহমেদকে ইন্টারভিউ নিত। রাষ্ট্রপতি হওয়ার কেন হতে নিছে? যখন এটা আন্তর্জাতিক মনোজন প্রচার হয়েছে ইন্টারভিউটা, রাষ্ট্রপতি এই শাহাবুদ্দিন সাহেবকে আমি আপনি কিভাবে মূল্যায়ন করে সেটা এক কথা, সারা দুনিয়া কি বুঝছে? বাংলাদেশের বাংলাদেশের রাষ্ট্রপতিকে সরকার এভাবেই করতেছে এবং সে অভিমান করতেছে। তো আমার কথা হলো কি, এগুলো কোনো ভালো কাজ না, এগুলো কোনো ভালো উদাহরণ তৈরি করে না। দেখেন উনি বলতেছিলেন একটা কথা, আমার এটা খুব আমি বহুদিন এই কথাটা বলছি, যে আমাদের দেশ স্বাধীন হয়েছে আজকে কত বছর ধরেন আপনার? 54 বছর হয়ে গেছে। তো পৃথিবীর কয়টা দেশে যুদ্ধ করে স্বাধীন হয়েছে বলেন তো আপনি? তো আমাদের এত বড় একটা ইতিহাস আছে, এত বড় একটা ঐতিহ্য আছে, সেইটাকে আমরা প্রতিদিন ভাঙি। আপনি দেখেন 5 বছর পর পরে পাঠ্য বই চেঞ্জ হয়, এটা পৃথিবীর কোথাও হয় না। সেটাই তো বললাম যে আমার পাঠ্য বই কেন চেঞ্জ হবে? আপনি লেখেন, বদরুদ্দিন উমর একটা লিখলো, ফরহাদ মাজার একটা লিখলো, আসম রব একটা লিখলো, যার যার স্মৃতি কথা লেখেন, সারাদিন লেখেন, আমার কোনো আপত্তি নাই। যখন আপনি এটা পাঠ্য বই দিবেন, তার মানে কি, আমি 5টা বই পড়ে আমি বুঝতে পারি কোনটা ঠিক কোনটা বেঠিক, আমি আমার থেকে বিচার করতে পারি, কিন্তু একটা শিশু সে তো এটা পায় না। তো তাকে যখন আপনি দিবেন একটা জিনিস উঠাইয়া, সেটা আপনি এমন কিছু একটা দেন যে নাকি আপনি যখন আপনার কারিকুলাম করে, আমি বলি এগুলি কী বলবো, যখন পাঠ্যপুস্তক কারিকুলাম যখন করে, উচিত ছিল কি জানেন? উচিত ছিল হলো এখানে বিভিন্ন বুদ্ধিজীবীকে আনা, বিভিন্ন পলিটিক্যাল পার্টির লোকজনকে আনা, প্রত্যেকটা পার্টিকে বলা যে আপনি একজন প্রতিনিধি দেন, আমরা ইতিহাস লিখতেছি, সবাইকে নিয়ে ইতিহাসটা লেখেন। না লেখাতে কি হয়েছে, যখন আওয়ামী লীগ শাসন থাকে তখন জিয়াউর রহমান নাকি আইএসের এজেন্ট হয়ে যায়, সে নাকি স্বাধীনতা চায় নাই, অমুক তমুক চায় নাই। আবার যখন তারা আসে তখন আবার শেখ মুজিব হয়ে যায় সবচেয়ে বড়। উনি সব কিছু করছেন। শেখ মুজিবের সম্পর্কে বিএনপি কিন্তু এরকম কোনো কথা বলেন। শুনেন, এটা বলা দরকার নেই, আমি একটা কথা বলি আপনাকে। যখন আপনি শেখ মুজিব এবং জিয়াউর রহমানকে যখন প্যারাল নিয়ে আসেন, সেটাও সমস্যাটা হয়ে যায়। আমার কথা হলো কি, ইতিহাসের যার যা প্রাপ্য তাকে সেখানেই রাখেন। এবং আপনি যত কিছু এগুলি হয় কি, এগুলো হয় প্রথম দিকে হয় কেন, যখন আপনি একটা পুকুর খুঁড়েন না, পুকুর যখন একটা বড় একটা পুকুর বানালেন, বানানোর পর ওই পুকুরের পানিতে কিন্তু আপনি প্রথম 15-20 দিন গোসল করতে পারবেন না, ঘোলা পানি থাকবে। ধীরে 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 পানিটা কিন্তু ময়লাগুলি নিচে নেমে যায়। ইতিহাসটা এরকম, ধীরে 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 কিন্তু আমি আপনি কি বললাম না বললাম, কোন গভর্নমেন্ট আসলো না আসলো, এটা কিছু আসা যায় না। কিন্তু আমরা যে ভুল কাজটা করি সেটা হলো ওই আইসানিয়া পুকুরটা একটু ঘুটা দিই, এটা খুবই ঘুটা দিয়া বলে ভাষায় তুলি, সত্যি দুঃখজনক, এটা ঠিক না। কিন্তু তারপরে ইতিহাসের মতো থাকবে। অনেক বছর পরে, 100-150 বছর পরে এসে হিসাব করা হবে ইতিহাসটা কি আর ঘুটা দিছিল কে কে, এটা আসবে। এটা কোনো ভালো কথা না। ধন্যবাদ নাসির কামাল ভাই। শাহিদুল কবির, আমি একইভাবে একই জায়গায় আপনাকে জানতে চাই যে রাষ্ট্রের যে অবস্থা সারা দুনিয়ার কাছে জানলো, রাষ্ট্রপতি মানে প্রধানতম যিনি সংবিধানের মানে প্রথম যাকে সম্মান দেওয়া হয়েছে, তিনি বলেছেন তিনি অবমূল্যায়নিত হয়েছেন, তিনি অপমান বোধ করছেন এবং তিনি চলে যেতে চান, এবং এই সরকারের বিরুদ্ধে কিন্তু তার একটা অভিযোগই বলা যায়। এবং অথচ আমার কনস্টিটিউশন বলে তিনি চাইলে এই সরকারকে এখনই তিনি চাইলে তিনি এই সরকারকে ভেঙেও দিতে পারেন তার সেই। কিন্তু এরকম একটা সিচুয়েশন কেন আসলো আপনার কি মনে হয়? দেখেন মাসুদ কামাল ভাই যেটা বললেন, থিওরিটিক্যালি ইটস রাইট, কিন্তু প্র্যাকটিক্যালি কি, উনি যখন রয়টার্সে ধরে নেন, উনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা ইন্টারভিউ দিলেন, উনি কিন্তু বলতে পারতেন
যে শেখ হাসিনা 15 বছরে যেগুলো কাজ করছে এই কাজগুলো ঠিক হয়নি। তিনি কিন্তু বলতে পারতেন আজকে জাতির জন্য, জাতির উদ্দেশ্যে, রাষ্ট্রপতি তো সে ওই যে ভাই যেটা বললো সেটাই তো, ব্যক্তি শাহাবুদ্দিন তিনি চুপ্পু সাহেব কোথাকার কে, তার কি কোনো মূল্য আছে? হোয়েন ইউ আর সিটিং অন দিস, বলা হয় যে হোয়েন ইউ আর সিটিং অন দ্য চেয়ার ইউ আর পার্সোনা ডেজিগনেটা। সো পার্সোনা ডেজিগনেটা আপনার এভরি স্টেটমেন্ট শুড বি ভেরি কেয়ারফুল। আমার মনে অনেক ইমোশন থাকতে পারে, কিন্তু আমি এখানে এসে সেই ইমোশন ঢেলে দিতে পারি না ভাই। ওনাকে বলা উচিত ছিল যে 36শে জুলাই যে শহীদ হয়েছে যে ছাত্ররা, যে হাজার হাজার হয়েছে, তাদের সম্পর্কে রয়টার্সে বলতে পারতো হাসিনা কি কি ভুল করছে সে। কারণ আমি এই কথাটা একটু আগে বললাম কি, আওয়ামী লীগের কারোর মধ্যে এই অনুতপ্ত বোধটা নাই, ইনক্লুডিং শাহাবুদ্দিন সাহেব। উনি উল্টা কি করতেছেন, এই সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য তিনি বললেন, তিনি কয়েকদিন আগে পাবনা যাননি, তিনি কি পাবনা গেলেন না, পাবনা যায় ঘুরে আসলেন না। এখন আপনাকে একটা জিনিস বলে দিই, নমিনাল হেডের কাজ বা ফাংশন ভাই যেগুলো বলছে এগুলোর আমি উত্তর দিতে যাচ্ছি না। কথা হলো যে উনি সত্যটাকে কি বললেন, উনি তো পারতেন এই দায়িত্বটা নিয়ে যে আমি বাংলাদেশের রাষ্ট্রপতি, আওয়ামী লীগের এই খারাপ কাজ হয়েছে, এই কাজগুলো উঠে এখন দেশ একটা নির্বাচনের মুখে যাচ্ছে এবং সবাই মিলে নির্বাচন ঐক্যবদ্ধভাবে দেশের একটি স্টেবল পরিস্থিতি নিয়ে আসা। উনি সেটা না চেয়ে করলেন, ওই যে ভাই বললেন যে ঘুটা দেওয়া আবার পুকুরের পানিতে, উনি সেই ঘুটাটা দিয়ে এই সরকারের লেজিটিমেসিকে আবার প্রশ্নবিদ্ধ করছে। এটা একটা অসৎ উদ্দেশ্য। আর যার অসৎ উদ্দেশ্য থাকবে, তারপর আপনার বলি, তার প্রিন্সিপাল, তার প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট আছে, তার মিলিটারি সেক্রেটারি আছে, তার সবই আছে। কথা হলো সে স্টেবিলিটি চায় কিনা। তার এই বক্তব্যে আমার মনে হয়েছে সেও বাংলাদেশে ইনস্টেবিলিটি করার জন্য, এবং সেই জন্যই তার যে প্রাপ্য, তাকে যে সম্মানটা দেওয়া হয়েছে সেই সম্মানটাই ভাষণের মধ্যে দিয়ে তিনি রাখতে পারেননি, এবং এর জন্য ইতিহাস ইনশাআল্লাহ। ভাষণটা তো উনি তো পরে ইন্টারভিউটা দিয়েছেন, আমি বললাম যে উনি রাষ্ট্রের প্রধান হয়ে, না সেটাই তো বললাম যে ইন্টারভিউ তো শাহাবুদ্দিনের নেয়নি কেউ, নিচে তো বাংলাদেশের রাষ্ট্রপতি, বাংলাদেশকে কে আপনি কি এটা মনে করেন যখন এই গভর্নমেন্ট কয়েক মাস আগে যে সমস্ত দূতাবাস থেকে তার ছবিগুলো নামিয়ে ফেলে, এটা কি সরকার ঠিক করেছে? আমার কাছে ওই যেদিন উদ্ভুত্থানের দিন সেদিনই সরানো উচিত ছিল। তখন যদি না সরিয়ে 36শে জুলাই সরানো উচিত ছিল, সেদিন সরাতে পারেনি বলে 6 মাস পর সরানো যাবে না তা না। সেটা তো তার সাথে তার কথা বলতে পারতো যে এটা কথা বলছে কি বলেনি, আপনি একটা উনি তো বলেছেন যে আমার সাথে কোনো কথা। এখন আপনাকে একটা জিনিস বলে, ওনার কোনো কথাকে বিশ্বাস করা দরকার, আপনি বিশ্বাস করছেন তো মরছেন। তা সরকার এটা কারণ আপনি এখানে একটা জিনিস বলেন, সরকার তো রিজয়েন্ডার দিল না। না সরকার রিজয়েন্ডার তো অনেক কিছুই দেয় না। এই যে আমার বিরুদ্ধে তো বহুজন বহু কথা বলে, আমি সবগুলো রিজয়েন্ডার দিতে যাব? কিন্তু রাষ্ট্রপতি না, রাষ্ট্রপতি তো তাই কোন ক্ষমতায় সে হোয়াটসঅ্যাপে দেয়? রাষ্ট্রপতি এই যে বলেন, সে তো তার শপথই ভঙ্গ করলো হোয়াটসঅ্যাপে দিয়ে। হোয়াটসঅ্যাপে একটা দেশে বাইরে একটা রাষ্ট্রপতি এইভাবে ইন্টারভিউ দিতে পারে? এটাতে দেশদ্রোহী কাজ। আপনি এটা বলেন এই একটা রাষ্ট্রপতি, না তার প্রেস, না সে তো আর সাংবাদিক তার সামনে আসবে, সেখানে এসে একটা লাইভ একটা দৈকার রেকর্ডিং হোক, সেটাও সে হোয়াটসঅ্যাপে নিজের ক্ষমতা বলে, সরকারকে না জানায়। নমিনাল হেড মানে কি? নমিনাল হেড মানে কি? তুমি হচ্ছে একটা খালি একটা বসে থাকবে একটা চেয়ার, তোমাকে যাই করতে হবে চিফ অ্যাডভাইজার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হলেও কি যে তার কাছ থেকে অনুমতি নিয়ে জানায় করতে। উনি কি জানায় এটা কাজটা করছেন? করেননি তো। তার মানে যে আমি বললেই তো সবাই বলে উনি হয়তো বিশ্বাসঘাতকতা প্রতি মুহূর্ত, যে বিশ্বাসঘাতকতা করবে তার ছবি আপনি রেখে দিতে পারেন। আপনার কথাগুলো ঠিক, কিন্তু আপনি কি একবারও বলবেন না যে সরকারেরও কিছু ভুল আছে? সরকার অবশ্যই ভুল, সরকার ভুল না, এই সরকার ব্যর্থ সরকার। আমি এটা সব জায়গায় বলতেছি, এই সরকার এই যে আমার হাদি গুলি খাইলো কেন, এর জন্য দায়ী এই সরকার। যখন ভাই বলতেছে যে এই হাদি আমরা সবাই জিডি করছি, আমরা সবাই বারবার বলতেছি, তাহলে আমাদের প্রোটেকশনের ব্যবস্থা তুমি সরকার করবা না? তুমি যদি না পারো তাহলে তুমি এখান থেকে সরে দাও। আরো দেখেন এই স্বরাষ্ট্র অ্যাডভাইজার কালকে থেকে আজ পর্যন্ত একটা স্টেটমেন্ট দিছে, উনি কালকে উল্টা বলছে না আমি পিয়াদের কথা যাচ্ছি না। তাহলে তুমি একটা সেনাবাহিনীতে চাকরি করছো, একটা মহান সেনাবাহিনী, তুমি একটা লেফটেন্যান্ট জেনারেল মানুষ, তুমি ছেলেটাকে দেখতে যাবা, তুমি মানুষকে আশ্বস্ত করবে এই ধরনের কাজ হবে না, তুমি আশ্বস্ত না করাতে হচ্ছে কি আমি তার বাসাতে বের হতে কি করবো? ভয় পাবো না? পাবো না। যেটা ইন্ডিয়া চাচ্ছে আমাদের মধ্যে ভয় সৃষ্টি করা, ইনশাল্লাহ আমরা ভয় পাবো না, আমরা ওই ভয়ের না, আমরা বীরের জাতি। কিন্তু কথা হলো যে উনি তো ব্যর্থ, ওনার তো পদত্যাগ করা উচিত। আপনি যে কথা বলতেছেন আমি এইভাবে যদি বলতে থাকি, ওনার তো পদত্যাগ করা উচিত রে ভাই। কিন্তু আমরা এই সরকারকে পদত্যাগ করে নির্বাচনকে অনিশ্চিত করার জন্যই তো ওই জায়গায় তো আমরা থেমে আছি। আমরা চাই যেভাবে হোক একটা নির্বাচন আসুক, একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা ফিরে যাই, সেই জন্য স্বার্থ ত্যাগ করতেছি। এতে যদি আমাদের জীবন চলে যায় কিছু করার নাই। কিন্তু হাদিদের মতো এইরকম শোনেন, এই সব যুগে যুগে হাদি আসে না। আপনি এখন এই ধরেন 36 জুলাইয়ের পরে আপনি যেভাবে মানে আমরা সবাই কথা বলছি বাকস্বাধীনতা, ট্রু, মাসুদ কামাল ভাই আগেও বলেছেন, আমি নিজে দেখেছি, তো উনি বলতেন চাপ থাকতো, আমাদের উপরও চাপ থাকতো, অনেক নিউজ নামাতে হবে বলা হতো।
তা আমার একটা প্রশ্ন, আপনি ঠিক 15 বছর কি কোনো কথা বলেননি? 15 বছরের মধ্যে আমি প্রথম 4 বছরই দেশে ছিলাম না, তার মানে 11 বছর। এবং এই 11 বছরে আমি কোথায় কোথায় বলছি তার হ্যাঁ আপনাদের ইয়াতে আসিনি। কারণ ওই যে একটু আগে বললেন না যে গুপ্ত থাকার কথা, নৈকুল ইসলাম যেমন আমি আমাদের আমিরে জামাত নায়েবে আমির থেকে শুরু করে আমি 2012, 13, 14, 15 4 বছর বাংলাদেশ জামাত ইসলামের যত লোকের জামিন করা না, যত রিট পিটিশন করা সব হচ্ছে আল্লাহ আমার এই হাত দিয়ে করাইছে। আমার যখন এই হাত দিয়ে যখন করানো হয়েছে, তারপর প্রেশারের চোটে আমাকে করতে হয়েছে কি 15 সালের পর আমি সমস্ত, খালি আমি না, বেলায়েত ব্যারিস্টার বেলায়েত, আমাদেরকে মামলা করাই ভাই বাদ দিতে হয়, দেশে থাকতে হবে, না হলে রাজ্জাক স্যারের মতো পছন্দ করে কি করতে হবে, ইংল্যান্ডে চলে যেতে হবে। সো আমরা তখন খালি জামাতের মামলা না, আমি ক্রিমিনাল মামলা করাই ছেড়ে দিলাম ভাই, তখন আমার কাছে কিছু ছিল না। এরপর আপনি কি করলেন? তা এই আপনি যেটা বললেন, তারপর আমরা যেভাবে রাজনীতির যেসব ময়দানে যে কাজ করার সে কাজও করছি, আন্ডারগ্রাউন্ডে থেকে। আন্ডারগ্রাউন্ডে থেকেই আপনাকে এটা মেনে নিয়েই বলতেছি, আন্ডারগ্রাউন্ডে থেকেই করছি। এবং আপনি একটা জিনিস বলি, 1, 2, 3, 4 সমস্ত ব্যারিস্টারদেরকে নিয়ে, ওই যেমন এই সিরাজুল আলম খান যেমন ইন্টারকন্টিনেন্টাল করছে, ওই ইন্টারকন্টিনেন্টালে থেকেই প্রতিদিন সব কিছু প্ল্যান করে কোথায় কি করতে হবে সব করা হয়েছে ভাই, কিন্তু এটাই বাস্তবতা, আমি এখন তো কিছু করার নাই, তাই না? জানলাম মাসুদ কামাল ভাই, গত এই ডামাডোলের মধ্যে আরেকটা আমরা যেই ফিসফাস গুঞ্জন ছিল তারেক রহমান সাহেব আসবেন কিনা, তিনি ঠিক এই 2 সপ্তাহ আগে তিনি যে ফেসবুকে স্ট্যাটাসটা দিলেন, মানে এইটা কি আসলে আপনি মনে করেন দরকার ছিল? কারণ তিনি দেশে তো আসছেনই ফাইনালি। দেখেন, আমি বইটা দেওয়ার ফলে তার নিরাপত্তা তারেক রহমান ব্যবস্থা সাহেবের দেশে ফেরা নিয়ে আমার মনে হয় যে আমার চেয়ে বেশি কেউ বলে নাই। আমি এটা নিয়ে প্রচুর বলেছি, এতে বিএনপি অনেকে আমার উপর ক্ষুব্ধ হয়েছে, দুঃখিত হয়েছেন, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। আমি কাউকে খুশি করার জন্য কিছু বলিও না, আগেও বলতাম না, এখনও বলি না, নিজের ঘরেও বলি না। আমি যেটা ভালো মনে করি ভাই সেটাই আমি বলি। ওনার এতদিন না আসাটা আমার কাছে মনে হয়েছিল এটা ঠিক না, এবং উনি যে স্ট্যাটাসটা দিয়েছিলেন ফেসবুকে, আমার কাছে মনে হয়েছিল এটা ওনার জন্য ড্যামেজিং হয়েছিল। আমি তেমন লোককে তো আমার নেতা ভাবতে চাই না যে নাকি অদৃশ্য কারণে মুভমেন্ট করতে ভয় পাবে, এটা তো আমি চাই না ভাই। কিন্তু কালকে যখন শুনলাম যে উনি 25 তারিখে আসতেছেন, তখন ব্যক্তিগতভাবে আমি খুব খুশি হয়েছি এবং তখন আমার মনে হয়েছে যে তাহলে এটাই কি বিএনপির স্ট্র্যাটেজি ছিল? স্ট্র্যাটেজিটা কোথায় সেটা আমি বলি। উনি যদি 25 তারিখে আসেন, তখন সময় থাকবে মাত্র 1 মাস 17 দিন ইলেকশনের আগে, ইলেকশনের 5 দিন, তারপরে 1 মাস, তারপরে 12 দিন, মানে ঠিক সে 1.5 মাসের মাথায় উনি আসতেছেন। ওনাকে নিয়ে, ওনার আশা নিয়ে 17 বছর ধরে মানুষের প্রত্যাশা উনি আসবেন। যখন আসবেন তখন কিন্তু একটা বিরাট একটা হুজুগ কিন্তু উঠবে। এই যে হুজুগটা উঠবে, এটার মোমেন্টামটা শেষ হওয়ার আগেই ইলেকশন হয়ে যাবে, এবং এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে। মানে ওনার তখন আর কেউ মানে ওনার কি ভুল ভ্রান্তি নিয়ে আলোচনা হওয়ার কোনো সুযোগই থাকবে না। মানে এত একটা ঝড়ের মতো আসবে। তারপর উনি যদি দেশটাকে একটা ঘুরানি দেন যে সারা দেশে আমি ঘুরবো, তাহলে যে সারা দেশে যে আলোড়নটা সৃষ্টি হবে, মানুষ কিন্তু আর অন্য কোনো চিন্তা করার সুযোগ পাবে না। নির্বাচনে বৈতরণিত অনেক কাজে লাগে। হ্যাঁ, আমার মনে হয় এটা একটা স্ট্র্যাটেজি। যদি এটা স্ট্র্যাটেজি হয়, সেক্ষেত্রে আমার এতদিনের যে ক্ষোভ ছিল, আমার ক্ষোভটা ছিল একটু পাবলিক হিসাবে, কিন্তু দলীয় হিসাবে দলের নেতাকর্মীদের কাছে কিন্তু ওনার এই স্ট্র্যাটেজিটা খুব কার্যকর হয় বলে আমার কাছে মনে হয়। কারণ এটা তো আসলে যা কিছু হচ্ছে দেশে ভাই, যত কিছুই বলেন, সমস্ত রাজনৈতিক দলের জন্য আলটিমেট গোল কিন্তু নির্বাচন, এবং নির্বাচন কিন্তু এক ধরনের যুদ্ধের মতো বলা হয়। বলে না যে প্রেম এবং আপনার ভালোবাসা এবং যুদ্ধের মধ্যে কোনো আইন কানুন নাই। এখন এতদিন ধরে আমরা তার সমালোচনা করেছি, এখন দেখবেন উনি আসার পরে আমরাই আবার তার বলবো না এটা গুড স্ট্র্যাটেজি, যেটা আমি বলা শুরু করেছি। আমার কাছে মনে হয়েছে এটা ভেরি গুড একটা স্ট্র্যাটেজি হতে পারে, কিছু নাই। হ্যাঁ, তো এখন দেখা যাক ইলেকশনের সময় কি হয়। তো উনি আসছেন, এগুলো বড় কথা, এবং উনি হয়তো মাকে দেখতে পাবেন, এটাও একটা ভালো প্রত্যাশা আমার কাছে থাকলো, এবং আরো স্থিতিশীলতার দিকে আমরা এগিয়ে তবে যাব। আমি একটা জিনিস প্রত্যাশা, আমি যে কথা স্যারের ভাই বলেন, ভাই সরকারকে শক্ত হইতে হবে ভাই। এই মাজা ভাঙ্গা সরকার দিয়া উনি কেমনি করে ইলেকশন করবেন এটা আমি বুঝি না। উনি কি বললেন ভালো মতো খেয়াল করে দেখেন। উনি কিন্তু হাদির এই যে ঘটনাটা পেছনে আমি কিন্তু কোনো করি নাই, সন্দেহ করি নাই, কোনো দিকে ইঙ্গিত করি নাই, আকার ইঙ্গিতে কিন্তু কিছু বলি নাই। উনি সরাসরি একটা ইঙ্গিত করলেন, সেটা হলো ভারত, আওয়ামী লীগ,
যারা পতিত সরকার তারা। আমি যদি ওনার এই সন্দেহটাকে সত্য বলে ধরা যায় হাইপোথেটিক্যালি যদি ধরি, তাহলে তারা কি ইলেকশনের সময় সক্রিয় হবে না? অবশ্যই হবে। তো ওটা থামাবে কে? নাই, কারণ আপনি কি আমাকে বলবেন মাসুদ কামাল তুমি সাংবাদিকতা রেখে লাঠি দিয়ে রাস্তায় নামো, আপনি আইন পেশা ছাড়া লাঠি নিয়ে রাস্তায় নামো ওদেরকে থামানোর জন্য, এটা বলবেন আপনি? এটা বলবেন না। তাহলে এটা থামানোর দায়িত্বটা কার? যদি আমি ওনার কথা, ওনারটাই সত্য আমি তা বলছি না, কিন্তু আমি হাইপোথেটিক্যালি ধরলাম যে ওনারটাই সত্যি। যদি হয় থামাবেটা কে? থামাবার দায়িত্বটা কার? থামানোর দায়িত্ব হলো সরকারের। সেটা এই সরকার করতে পারতেছে না কিন্তু ভাই। যদি না পারে তাহলে আপনি নির্বাচনটা তো কেমন করে করবে? তাহলে তো একটা জগায় খাসিয়ে যাবো, এটা তো ভয়ঙ্কর অবস্থা হবে। আর তখন তো মনে করেন বিএনপি বলেন, জামাত বলেন, যারা মাঠে আছে তারা তো ব্যস্ত থাকবে কি তাদের ভোট নিয়ে। তাদেরকে বললেও তারা কিন্তু থামাতে যাবে না। তারা বলবে যে আমি তো আওয়ামী লীগের ভোটটাও চাই, এটা আমি থামাতে যাবো না। অবশ্যই নির্বাচন বলে থামাতে হবে গভর্নমেন্টকে। গভর্নমেন্টের সেরকম কোনো প্রস্তুতি দেখেন আপনি? না, আমি দেখি না অন্তত। কবির আপনি কি দেখেন? না, এই যে এই বিষয়ে বোধহয় সবাই আমরা একমত। সেটা হচ্ছে এই সরকার ভুলে গেছে সে হচ্ছে জনগণের ম্যান্ডেট। এই সরকারের যে নেচার হওয়ার কথা ছিল, যে ফোর্স হওয়ার কথা ছিল, প্রতিটা ক্ষেত্রে এই সরকার সেই ব্যর্থতা। কিছু ক্ষেত্রে আমি আপনাকে বলি তার সফলতাও আছে, কিন্তু কথা হলো যে মানুষের কাছে তো আপনার চাওয়াটা অনেক বেশি, কারণ আপনি একটা বিপ্লবের সরকার। এই ইকোনমি আল্লাহর ইচ্ছা কোনো দুর্ভিক্ষ হয়নি, ব্যাংকগুলোকে রিকনস্ট্রাকশন করা হয়েছে, শেখ হাসিনার বিচারটা হচ্ছে। সো কিছু আছে, কিন্তু কথা হলো যে রাষ্ট্রের নাগরিক হিসাবে আমার প্রথম চাওয়াটা কি, আমার আপনার সহ আমার নিরাপত্তাটা বিধান করা। সেই নিরাপত্তা বিধানে যদি আপনি ব্যর্থ হন, এবং এই জিনিসগুলো কিন্তু ইলেকশনকে কেন্দ্র করেই হচ্ছে, কারণ আমি বললাম যে কারা ইনস্টেবিলিটি চায়। সো এই ইনস্টেবিলিটি যারা চাবে তাদের তো আপনি তো এটা প্রিজামশন করে তো আপনি ইলেকশনে যাচ্ছেন। সো আপনি যদি প্রিজামশন না করে যান, ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার, তাহলে কি হবে? আপনি পুরো জাতিটাকে একটা ম্যাসআপের মধ্যে ফেলে দিবেন। যে আশা নিয়ে এতগুলোর প্রাণ গেল, এই হাদির রক্ত, এগুলো যেন বৃথা না যায় ভাই। এবং এই সরকারকে অবশ্যই, এই যে মাদাভাঙ্গা বলতেছে, আমারও একই, আমি এটাকে সমর্থন করি। এই সরকারকে স্ট্রং কোনো বোল্ড স্টেপ এখন পর্যন্ত আপনি নিতে না পারলে কেমন করে হবে? এখনো সময় আছে, এদেশের প্রতিটা নাগরিকের নিরাপত্তা বিধান করতে হবে। এখনো সময় আছে একটি সুষ্ঠু সফল নির্বাচনের জন্য, যেদিকে আমরা যাচ্ছি সেই নির্বাচনটা করার জন্য অবশ্যই ভারতীয় আধিপত্যবাদ। কারণ একটা জিনিস ইউনূস সরকারও বলতেছেন, গণভোটটা 100 বছরের জন্য। সেই গণভোটটা ভণ্ডুল করতে তো চাবেই রে ভাই, কারণ এখানে তো সেপারেশন অফ পাওয়ার, ব্যালেন্স সবই তো আসবে। তো সেটা যাতে হয়, তাহলে সেটা খালি মুখে বললে হবে না। এবং আমি আপনার মাধ্যমে সমস্ত রাজনৈতিক দলের কাছে আমি একটা আবেদন জানাচ্ছি যে 90 সালে পাড়া মহল্লায় কি করা হয়েছিল, যে কমিটি করা হয়েছিল। তো এবারও কিন্তু এখন আমার মনে হয় এই ভারতীয় আধিপত্যবাদের প্রতিরোধে প্রতিটা পাড়া মহল্লায় এই রাজনৈতিক দলগুলো সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কমিটি করা উচিত। না হলে ভোট পর্যন্ত আপনি যেতে পারবেন কিনা এটা আমার কাছে সন্দেহ মনে হয়। আচ্ছা বেশেষ কবির, আপনি যেই কথাটা বলছেন, আপনি সব জায়গায় যেটা যুক্তি দিয়ে দিচ্ছেন ভারতীয় আধিপত্যবাদ, আমার দেশের প্রেক্ষাপটকে আরও কিছু জিনিস বলেন। আমার পোর্ট নিয়ে সমালোচনা আছে, পোর্ট বিদেশিদের হাতে যেভাবে দেয়া হয়েছে, সমালোচনা আছে আমাদের সমুদ্রে। প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন সমুদ্রের মানে আমেরিকা তার করতে চায়, বিনিয়োগ আনতে চায় বা এখানে পোর্ট করতে চায়। চায়নারা তার একটা অংশ এখানে কাজ করতে চায়। আমাদের এখানে যুদ্ধের সমস্ত কোথা থেকে কিনা হবে সেটাও বিভিন্ন ইউরোপ কান্ট্রি থেকে শুরু করে, জার্মান চাচ্ছে এয়ারবাস কিনুক, আবার আমরা ইটালি থেকে এখন ইউরো টাইফুন কিনছি আমরা অনেক টাকা দিয়ে। তা আমাদের দেশটার উপর তো আসলে ভৌগোলিক কারণে অনেকের আধিপত্যবাদ বিস্তার করতে চায়। আপনার সেগুলো বলেন না। আচ্ছা, এই আধিপত্যবাদ আর পাওয়ার পলিটিক্সের মধ্যে দুটো পার্থক্য আছে। আধিপত্যবাদ জিনিসটা হচ্ছে যখন কেউ একজন কলোনি করতে চান, যখন করদ্রাষ্ট্র করতে, যখন আমি যেমন আপনাকে এটা বলি, ইন্ডিয়া কন্ট্রাক্টর চিটাগাং থেকে কক্সবাজার পর্যন্ত কিন্তু রেল লাইন করছে, এবং আপনি ওটা দেখছেন বলে লাইমস্টোন দেওয়ার কথা ছিল, সেখানে দিছে কি জানেন, চুনা পাথরের উপর কালার করে সেটাকে পাথর বানাইছে। তো এই যে কথাটা বললাম যে 3 গুণ বেশি, আমার দেশে 70% রিমিটেন্স চলে গেল ইন্ডিয়ার কাছে। আমরা কেন ইন্ডিয়ার সাথে আমরা চাই সমতা। আবার একটা জিনিস বলি, সে বৃহৎ রাষ্ট্র, তার সাথে বৈরিতা করে কিন্তু আমার কোনোদিন উন্নতি হবে না। কিন্তু সে যদি আপনাকে সবসময় সাবসার্ভিয়েন্ট ভাবে,
সব আচরণটা করতে, কখনো তার কাছে আমরা কি পাইনি আজ পর্যন্ত একটা বার বলেন, একটা জিনিসে বলেন ভারত আপনার সাথে ন্যায্য করছে, খালি আপনার সাথে না, নেপালের সাথে, মালদ্বীপের সাথে, শ্রীলঙ্কার সাথে, তার কোনো যে প্রতিবেশী রাষ্ট্র আছে কারোর সাথে ভারত, সব জায়গায় ভারত নিজেকে কি ভাবে যে সেই যা বলবে আমাদেরকে তাই শুনতে হবে। তা না, আমাদের স্বাধীনতা সেজন্য হয়নি, আমাদের বাংলাদেশ সেই জন্য তৈরি হয়নি। আমাদের সাথে আর একটা জিনিস কি, আপনি ইতিহাসে ভালো, মানে আপনার সাথে কথা বলে যতটুকু বোঝা গেল, এই প্রতারণা তো শুরু হয়েছে সে 47-এর আগে থেকেই। কারণ ক্রিস মিশনে ছিল তো 3টা অঞ্চল, সে তো জিন্না সাহেব মেনেই নিয়েছিলেন, জিন্না সাহেব মেনেই নিয়ে তো পাকিস্তানের সেই মানচিত্র ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। তখন যদি আমরা এই আসাম টাসাম নিয়ে আমরা একটা অঞ্চল হতাম, তাহলে কি আজকের এই অবস্থাটা ক্রিয়েট হতো? কেন সেদিন সে নেহরুরা করতে দেয়নি? সো এই যে আপনি পোর্ট টোট নিয়ে কথাগুলো বলতেছেন, পোর্ট, সিঙ্গাপুরের পোর্ট আমেরিকা চালায়, তাহলে কি সিঙ্গাপুর বিক্রি হয়ে গেছে? এই আলোচনাগুলো এর মধ্যে হবে না। আজকে কেন আমরা বলতেছি, আজকে আমরা আমাদের ইলেকশন, আজকে আমাদের যে জিও পলিটিক্স, সেই পলিটিক্সে গত 15 বছর তো আপনি একতরফা দিয়ে গেছেন। যে দেশের প্রধানমন্ত্রী বলে আমি যা দিয়েছি সেটা সারা জীবন মনে রাখবে, যে দেশের ফরেন মিনিস্টার বলে যে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, সেখানে আর আপনার আমার সার্বভৌমত্বতা থাকলো কোথায়? এবং একতরফা তো আপনি 15 বছরে তো ভুটান বা নেপালের সাথে করিডোর নিয়ে আসতে পারেননি ভাই। আপনার খালি একটাই বাকি ছিল, ট্রানজিটটা দিলে সর্বনাশ যা হওয়ার শেষ হয়ে যেত, ওই ট্রেন দেওয়ার ইয়াদ করে। আর যাও, যে জিনিসটা বলতেছি আপনি ইতিহাসকে অস্বীকার করা যাবে না। এবং ভারত 15 বছরে যেভাবে পেয়ে এসছে, আপনি একতরফা যদি আপনাকে পেতেই থাকেন, তখন আপনার জিহ্বা অনেক বড় হয়ে যাবে। এবং সেই জিহ্বা ছোট করার জন্য হাদির মতো আমাদের সবাইকে যেন আর রক্ত দিতে না হয়, সেটা এই সরকারকে বুঝতে হবে। এবং ইলেকশনের আগে, কারণ একটা জিনিস বলেন, আওয়ামী লীগ সবসময় দেখেন, আপনার কথা মনে আছে কিনা 2013 সালে সুজাতা সিং ভারতীয় পররাষ্ট্র তখন সচিব, সে ইনক্লুসিভ ইলেকশনের কথা বললো না, বলেনি। এসে এরশাদকে ধমক দিয়ে বললো যে বেশি দল পার্টিসিপেট করলেও হয়ে যাবে। আজকে কিন্তু ইনক্লুসিভের কথা আসতেছে, আজকে বিভিন্ন জায়গায় বয়ান তৈরি করা হচ্ছে -4। আল্লাহর কাছে অশেষ রহমত, তারেক জিয়া ফিরে আসবেন, উনি এই বাংলার এই মাটির তো সন্তান, ইনশাল্লাহ আজকে হোক আর কালকে কিন্তু আসবে। আসলে আমরা গোয়াল পড়া গরু তো মেঘ দেখলে ভয় পাই, অতীতের অনেকগুলো এই যে বললেন মেঘ, এই মেঘটাই আমাদের কাটাতে হবে। এই যে ভাই যে বললেন মুক্তিযুদ্ধ নিয়ে কেন এত বিতর্ক? মুক্তিযুদ্ধ তো অনেক উঁচু জায়গা, আমার সম্মানের জায়গা, সেখানে একটা সেটেল করবেন না, সেটেল করতেছেন না। সো এই নিয়ে আর রাজনীতি না, আর বিনা কারণে আর যাতে প্রাণ না যায়। আল্লাহ হাদিকে সুস্থ করে আমাদের মধ্যে ফিরে আসুক, আল্লাহ এই দোয়া আমাদের কবুল করুক। মাজগাওয়ার ভাই, আপনার কাছে শেষ প্রশ্নটা আমার, যেটা তফসিল ঘোষণা মানেই তো হচ্ছে দেশ নির্বাচন ট্রেন মানে শুরু হয়েছে, একবারে নির্বাচন ট্রেনটা চালু হয়ে গেল। মানে আপনার কাছে এখন এটা একটা প্রশ্ন আসতে পারে, কারণ একটা বাংলাদেশে একটা বৃহৎ গণমাধ্যম একটা জরিপ করেছে, সেখানে এসেছে যে ধারণা করা হচ্ছে যে মানুষ মনে করছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবার ক্ষমতায় আসছে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছে। সেইখানে তারা আবার বলেছে যে কোনোভাবে হোক 69% দেখা গেছে তারা মানুষ মনে করে তাদের আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া উচিত, ক্ষমা চেয়ে হোক, মাপ চেয়ে হোক, অনুশোচনা করে হোক বা কোনো কারণ ছাড়া হোক দিয়ে দেওয়া উচিত। কিন্তু সেই সুযোগ তো আর নাই। সব মিলে মনে হয় ভোটারের উপস্থিতি কেমন থাকবে? জরিপটা আমি দেখছি, আমার কাছে জরিপটা খুব নিম্নমানের জরিপ মনে হয়েছে। ওখানে বলা হয়েছে সরকারের প্রতি খুবই অসন্তুষ্ট লোক, এর সংখ্যা হলো 3.2%। ধরেন আওয়ামী লীগের পান্ডা, আওয়ামী লীগের বাটফার, আওয়ামী লীগের খারাপ লোক যেগুলো যাই বলে খুবই অসন্তুষ্ট, তাদের সংখ্যা কি অনলি 3.2%? ভাই ওটা তো একটু বেশি হবো না। এই জরিপটা আমার কাছে গ্রহণযোগ্য না। তারপরেও কিছু কিছু জায়গায় জরিপের আমার কতগুলি পয়েন্ট আমার মনে হচ্ছে না এটা সিগনিফিকেন্ট, মানুষের সম্বন্ধে একটা ধারণা পাওয়া যাবে। এখন নির্বাচনের ফল সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে জরিপে, আমি এটাও গ্রহণ করি না। গ্রহণ করি না কেন শোনেন, 91-এর নির্বাচন যখন হয় তখন আমি সাংবাদিকতা করি। 91-এর নির্বাচনের যেদিন ভোট হয় তখন আমি একটা সাপ্তাহিক পত্রিকা ছিলাম। আমরা ওই যেদিন ইলেকশনটা হবে আর কি, ওই দিন ওটার প্রকাশের ডেট ছিল। তো আমরা সবাই ধরে নিয়েছি যে আওয়ামী লীগ জিতবে, ওইভাবে কভার টভার করছি আমরা। রাত্র প্রায় যখন 12টার পরে 1টার দিকে আমাদের ওই পত্রিকা যিনি মালিক ছিলেন উনি এসে বলতেছেন যে আপনারা কভার কী করতেছেন। উনি কখনো আসতেন না। আমরা বললাম এরকম আওয়ামী লীগ জিততেছে, কিন্তু আওয়ামী লীগ তো হারবে, কভার চেঞ্জ করেন। তো আমরা বললাম যে আমরা তো করে ফেলেছি, আপনি করলে তো হবে, আওয়ামী লীগ তো হারবে, আমি জানি হারবে আওয়ামী লীগ। সে বলছে, এবং শেষ পর্যন্ত অবস্থাটা এমন দেওয়াল, উনি বললো যে আমি মালিক হিসেবে বলতেছি দায়িত্ব আমার, আওয়ামী লীগ হারবে।
আপনি এভাবে করেন। তো আমি কিন্তু প্রচণ্ড বিরক্ত ছিলাম মালিকের প্রতি। এটা কি বলে, সবাই বলতেছে আওয়ামী লীগ জিতবে, আওয়ামী লীগ। তো আওয়ামী লীগ তো হারছে ভাই, কারো কোনো হিসাব ছিল? শেখ হাসিনা মেজর মান্নানের কাছে আসছে, মেজর মান্নানকে চিনি না। সাদেক হোসেন খোকার কাছে আসছে। সাদেক হোসেন কথা তো চিনি কিছু না ভাই। মেজর মান্নান যেটা ক্যারেক্টার চিন্তামি না আমরা, তেজগত হারে গেছে, ভাগ্যেশ টঙ্গি পাড়া দাঁড়াইছিল, নাইলে গেছিল এইবার। মানে গেছিল। তো এখন মানুষের মনে কি আছে এটা আমি আপনি ওই বই পড়া আলোচনা কইরা বাই করতে পারবেন না। মানুষের কাছে আপনিও যান না, আমিও যান না। আর তারও যে বড় কথা, মেয়ে মানুষের কাছে তো আরও যান না। এইবার ভোটে কিন্তু মেয়ে মানুষ একটা বড় ভূমিকা রাখবে। ভোটার উপস্থিতি কেমন থাকবে আপনি জিজ্ঞেস করুন। ভোটার উপস্থিতি ডিপেন্ডস কেন সেটা আমি বলি। ধরেন যদি জাতীয় পার্টি ইলেকশনে আসে তাহলে ভোটার উপস্থিতিটা বাড়বে, আমার ধারণা কিন্তু ভুল হতে পারে, আমি তো জ্যোতিষ না, আমি আমার মতো কিন্তু কোয়েশ্চেন করছি। বেশি হবে এই কারণে তখন হয়তো আওয়ামী লীগের কেউ কেউ যে জাতীয় পার্টিকে ভোটটা দেওয়ার জন্য যাইতে পারে। এই যে আমার নৌকা তো নাই, লাঙ্গলে একটা ভোট দিয়েছি। আর যদি জাতীয় পার্টি সেরকম শক্ত কোনো ক্যান্ডিডেট দিতে না পারে অথবা ইলেকশন করতে না পারে, তাহলে এমনও হতে পারে যে আওয়ামী লীগের লোকজন ভোট দিতে যাবে না। তারপরেও ইলেকশন তো মনে করেন আপনার ওই প্রার্থীরা যে বুঝাই টুঝাই নিয়ে আসবে তার ভোট বাড়ানোর জন্য। তারপরেও এটা হলো একটা দিক, এটা হলো মন্দের ভালো যেটা। আর মন্দটা হলো গিয়া যদি আওয়ামী লীগ সিদ্ধান্ত নেয় যে তারা ভোট প্রতিরোধ করবে, তাহলে এই ভোট ভালো হবে না। ভালো হবে না মানে কোন অর্থে? রক্তক্ষয়ী রক্তক্ষয়ী মানুষ তো ভাই শুনেন, মানুষের কি ঠেকা পড়ছে, আতঙ্কিত হবে। একজন এমপি বানানোর জন্য আমি রিস্ক দিব, আতঙ্কিত হবে, আতঙ্ক তৈরি হবে। আমরা চাই যে সেরকম পরিস্থিতি না হোক। আপনার কাছে আমি একটু অন্যভাবে জিজ্ঞেস করি। একটা আলোচনা আছে যেটা মানুষের মধ্যে নেই, আমি টক সাথে সরাসরি বললাম, আমাকে অনেক আমার বিজ্ঞজনরা অনেক দু একজন বলছে যে নির্বাচন হলে জামাত ক্ষমতায় আসতে পারে, এটা কি ভাবতে পারো? আমি খুব চমকিত হয়েছে। আপনারা কি এরকম ভাবেন কিনা অনেস্টলি বলবেন। আপনি অনেস্টলি বলি, আমরা যেটা ওই যে ভাই পরিসংখ্যান থেকে বলি, পরিসংখ্যানের দুইটা জিনিস, একটা হচ্ছে রিসার্চ করে আর একটা হচ্ছে সার্ভে করে। 1300 লোকের উপর সার্ভে করে আপনি একটা জিনিস দিলেন, এই 1300 আপনার বোধহয় অফিসেই তার চেয়ে বেশি কর্মচারী আছে। আর আপনি যেটা বললেন, আমরা মুসলমান হিসাবে বাংলাদেশ জামাতে ইসলাম একটা জিনিসকে বিশ্বাস করে, সেটা হচ্ছে সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। এবং আমি আপনি আমার ধারণা ভাইও স্বীকার করবে, 36শে জুলাই আমরা কোনো দিন ভাবিনি এত তাড়াতাড়ি এরকম একটা অবস্থা আসবে এবং হাসিনা দেশ থেকে পালিয়ে যাবে এইভাবে। কারণ আমরা গত 15 বছর একটা বালির ট্রাক সরাতে পারিনি, আমরা অনেক জামাত বলেন বিএনপি বলেন কেউ পারিনি। তো সেখানে আল্লাহ হচ্ছে ক্ষমতা দেওয়ার মালিক, আল্লাহ হচ্ছে ক্ষমতা নেওয়ার মালিক। আর আল্লাহ যদি আর একটা জিনিস বলি, সূরা বাকারার লাস্টের আয়াতে বলতেছে যে আমি তোমাকে সেই ভার দিব না যে ভার তুমি বহন করতে পারবে না। তো এই দোয়া কিন্তু আমরা সবসময় করি, সূরা ফাতিহার মধ্যেও বলি আমাদেরকে সাহায্য করো। সো বাংলাদেশে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে করে, আমি পার্সোনালি বিশ্বাস করি জামাত ইসলাম উড বি দ্য বেস্ট চয়েস। সো জামাত ইসলামকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, জামাত ইসলামকে নিয়ে আসবে। আর আল্লাহ যদি পছন্দ না করেন, ওই যে ভাই যেমন বললেন যে আওয়ামী লীগ জেতার কথা 91-এ সবাই জানতো, আওয়ামী লীগ কিন্তু জেতেনি, বিএনপি এসছে, ঠিক সেরকম যদি মনে হয় এটা। কিন্তু একটুকুন আপনাকে বলতে পারি, আল্লাহর ইচ্ছায় জামাত ইসলামের সেই ক্যাপাবিলিটি আছে টু রান দ্য কান্ট্রি, অ্যান্ড বাকি আল্লাহর ইচ্ছা। যাক, আমরা মনে করি যে আমাদের নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে, মানুষ খুব উৎসবের সাথে ভোট দিতে যাবে এবং কোনো ধরনের দুর্ঘটনা এড়িয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশের দিকে নির্মাণে এগোতে পারবো, নতুন বাংলাদেশের পথে এগোবে বাংলাদেশ। আর এর সাথে আজকে শেষ করছি আজকের বলানো অনুষ্ঠান। ভালো থাকুন, সুস্থ থাকুন।